তোমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে মূলত কোষের গঠন এবং আমাদের বোটানি বইয়ের সবচেয়ে কঠিনতম কিছু অধ্যায়ের মধ্যে আজকের এই অধ্যায়টি। আগে বলে রাখি, যারা এই অধ্যায়টি আজকে আমার সাথে ক্লাস করবে তোমাদের কথা দিয়ে রাখছি, আজকের ক্লাসটা তোমাদের দুর্দান্ত ভাবে কাজে লাগবে। কারণটা কি জানো? আজকের ক্লাসে কোনো আউফাও কোনো কিছু আলোচনা নেই, খুবই প্রিসাইজ এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে তোমাদেরকে তুলে ধরা হবে, যেটা কিনা তোমার পরীক্ষাতে বেশ কাজে আসবে। আমরা একই সাথে এমসিকিউ সলভ করব এবং এমসিকিউ সলভ করার সাথে সাথে বই দেখে দেখে যা যা গুরুত্বপূর্ণ সবকিছু পড়ে ফেলবো। সো ভয় করো না, অধ্যায়টা অনেক বড়, ক্লাসটা কিন্তু খুব যে বেশি বড় হবে এমন না, ক্লাসটা হবে প্রিসাইজ, গুরুত্বপূর্ণ এবং তোমার মাথায় যেটা কাজে লাগবে সেটা। তাহলে চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। আর আমি রয়েছি তোমাদের মেন্টর ডাক্তার তৌহিদুর রহমান শাকিল, এবং আমাকে আমার মনে হয় তোমরা সবাই ভালো করে শুনতে পাচ্ছ আর কি। সো কোষের গঠনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে ক্লাস শুরু করার আগে একটু কফি খেয়ে নিই। হাইপোগ্লাইসেমিক যাতে না হয়ে যায় ক্লাস নিতে নিতে, এজন্যই। ওকে, বিসমিল্লাহ। দেখো, প্রথমে যে প্রশ্নের কথা বলা হয়েছে এখানে, প্রথমের প্রশ্নটা হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কোষ প্রাচীর নিয়ে। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো কোনটা? আমরা জানি, দেখো লেখা রয়েছে গ্লাইকোজেন, স্টার্চ, ইনসুলিন এবং সেলুলোজ। আমরা সবাই জানি কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মূলত কোনটা? বলো তো উত্তর। তোমরা সবাই জানো উত্তরটা দিব হচ্ছে সেলুলোজ। কিন্তু এখানে শুধু কোষ প্রাচীর নিয়ে একটা জিনিস আমরা জানবো না, কোষ প্রাচীরের 14 গোষ্ঠী নিয়ে আমরা এখন এখানে মূলত জানবো। কোষ প্রাচীরে যদি আমি একটু কথা বলি, কোষ প্রাচীরের কথা বলে, কোষ প্রাচীরে মূলত 3টি স্তর থাকে। কয়টি স্তর থাকে বলো তো? 3টি স্তর থাকে। একটিকে বলা হয়, সবার প্রথমে যেটা আসে তাকে বলা হয় মধ্যপর্দা, এরপর আসে প্রাইমারি পর্দা, এরপর আসে সেকেন্ডারি পর্দা। তাহলে যদি আমি প্রথমের দিকে একটু চলে আসি, তাহলে বলো কোষ প্রাচীরের ক্ষেত্রে যেটি প্রথম আসবে, প্রথমের দিকে যেটা আসবে তার নাম কি পর্দা বলো তো? মধ্যপর্দা। ওকে, মধ্যপর্দা। 2 নম্বরে যেটা আসবে সেটার নাম হচ্ছে প্রাইমারি পর্দা, প্রাইমারি পর্দা। এবং 3 নম্বরে যেটি আসবে সেটিকে বলা হচ্ছে সেকেন্ডারি পর্দা। সবাই একটু মনোযোগ দাও, দেখো পেরে যাবো আর কি আমরা। সেকেন্ডারি পর্দা, এর মাঝে যেটা প্রাইমারি পর্দা, প্রাইমারি পর্দাটা মূলত গঠন হয় দুটা জিনিস দ্বারা। একটাকে বলা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, একটাকে বলা হচ্ছে কি প্লাস্ট? ফ্র্যাগমোপ্লাস্ট। ওকে, এবং আরেকটা জিনিস থাকে যার নাম হচ্ছে পেকটিন। আরেকটা জিনিসের নাম কি বলতো? পেকটিন। গুড। এরপরে যেটা প্রাইমারি পর্দা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রাইমারি পর্দায় 3টা জিনিস থাকে। একটার নাম হচ্ছে সেই বিখ্যাত সেলুলোজ, সেলুলোজের ছোট ভাইয়ের নাম হচ্ছে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, ছোট ভাই তার নাম হেমিসেলুলোজ। এবং আরেকটা জিনিস থাকে যার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আমার সাথে সাথে বলো তো কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন, তাই না? আচ্ছা, গ্লাইকোপ্রোটিনে থাকলো। এখন চলে আসি সেকেন্ডারি প্রাচীর কি দ্বারা তৈরি? সেকেন্ড মানেই হচ্ছে 2, তাহলে সেকেন্ডারি প্রাচীর মূলত গঠন হচ্ছে 2টা জিনিস দ্বারা। একটা জিনিসের নাম কি? সেই বিখ্যাত সেলুলোজ, সে বিখ্যাত কি বলতো? সেলুলোজ। এবং আরেকটার নাম হচ্ছে লিগনিন, আরেকটার নাম কি? লিগনিন। তাহলে বলো কোষ প্রাচীরের গঠনে মূলত স্তর কয়টা? 3টা। মধ্যপর্দা প্রথমে, প্রাইমারি পর্দা, সেকেন্ডারি পর্দা। ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন দ্বারা গঠিত হচ্ছে মধ্যপর্দা। প্রাইমারি পর্দা কি কি দ্বারা গঠিত হচ্ছে? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি পর্দা মানে সেকেন্ড মানে 2, সেলুলোজ এবং লিগনিন। তাহলে তুমি বলো সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকছে? সেলুলোজ থাকছে। এবং এখানে আরো একটা জিনিস তোমাদের সাথে অ্যাড করা দরকার, সেটা হচ্ছে সেলুলোজের পরিমাণ। আমি যদি কখনো বলি সেলুলোজের পরিমাণ কত ভাগ, একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে। সেলুলোজ থাকে মূলত 40%। কত পার্সেন্ট? 40%। আর তার ছোট ভাই হেমিসেলুলোজ, হেমি মানে অর্ধেক, তাহলে এটা কত পার্সেন্ট থাকবে বলো তো? 20%। কত পার্সেন্ট থাকবে? 20%। আই হোপ সো জিনিসটা তোমরা বুঝতে পারছো ভালো করে। চলো এর সাথে সাথে আমরা আরো কিছু জিনিস জেনে ফেলি আর কি। ফার্স্ট অফ অল, তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো লেখা রয়েছে কোষ প্রাচীর। আমরা জানি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্যের নামটা কি বলতো? উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর, তাই না? লেখা রয়েছে অনন্য বৈশিষ্ট্য। কোষ প্রাচীরের মধ্যে আমি যদি এই ছবিটা দিকে তাকাই, এই যে দেখো যেটা কালো পর্দা, এটা সবার আগে এসেছে, সেটাকে বলা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার অলরেডি আমরা জানি যে কি কি গঠন, এবং মধ্যপর্দাটা খুবই না নরম। কেন? এখানে একটা পেকটিক অ্যাসিড থাকে। কোন অ্যাসিড থাকে বলতো? পেকটিক অ্যাসিড। এরপরে দেখো, এরপর আসে প্রাইমারি পর্দা, এরপরে যেটা উপরে আসে সেটা হচ্ছে সেকেন্ডারি পর্দা। তুমি এখানে দেখতে পাচ্ছ যে মাঝখানে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে পিট। এইদিকেও তাহলে একটা রয়েছে কি বলতো? পিট। তাহলে 2 পিট
একসাথে থাকছে, এই জন্য এটার নাম হচ্ছে পিট পেয়ার। আর পিট পেয়ারের মাঝখানে যে একটা কালো মেমব্রেন তুমি দেখতে পাচ্ছ, এটার নাম তখন হয়ে যাচ্ছে পিট মেমব্রেন। কিন্তু মনে রেখো, পিট মেমব্রেন কিন্তু এক ধরনের মধ্যপর্দা। তাহলে পিট মেমব্রেন মূলত এক ধরনের কি পর্দা? মধ্যপর্দা। আর এই পিট মেমব্রেনের ভেতরেই ছোট 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 কিছু ছিদ্র থাকে। পিট মেমব্রেনের মাঝখানে ছোট ছোট কিছু ছিদ্র থাকে, যে ছিদ্রের নামটা হচ্ছে প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা। ওকে। আর এই প্লাজমোডেজমাটার সুবিধা কি? একটা কোষের সাথে আর একটা কোষের কি আন্তঃকোষীয় সূক্ষ্ম সংযোগ গঠিত হয় আর কি। তাহলে বলো প্লাজমোডেজমাটা কোথায় থাকে? প্লাজমোডেজমাটায় থাকে হচ্ছে কি পিট মেমব্রেন। আর পিট মেমব্রেন মানে হচ্ছে মূলত মধ্যপর্দা। মাথায় যেন থাকে, অলরেডি পড়ানো শেষ তোমাদের এখানে যা যা কিছু রয়েছে আর কি এটাতে। ক্লিয়ার এতটুকু? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু খেয়াল করো আর কি, সেটা হচ্ছে দেখো লিখে দিয়েছে কোষ প্রাচীরে সেলুলোজ কত? 40%, হেমিসেলুলোজ 20%। চলে আসো, পেকটিন থাকে 30, পেকটিন 30, আর গ্লাইকোপ্রোটিন কত? এটি হচ্ছে মূলত 10%। আর হ্যাঁ, যেটি মূলত তোমরা জানো যে কোষ প্রাচীর গঠনের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আর যদি কখনো বলা হয় কোষ প্রাচীর গঠনের সূক্ষ্ম উপাদানের নাম কি, সেটার নাম হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। কি মাইসেলি? ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে দেখো, উদ্ভিদ প্রাচীরের গঠনের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আর যদি কখনো বলা হয় ক্ষুদ্র, তাহলে মাইসেলিকে কোষ প্রাচীর গঠনের ক্ষুদ্রতম গাঠনিক একক হিসাবে ধরা হয়। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আই হোপ সো তোমরা কোষ প্রাচীর নিয়ে যাবতীয় যা যা আসে এখান থেকে আমাদের জানা শেষ। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে এটা প্রাইমারি পর্দা। মনে রাখবে, যেটা প্রাইমারি পর্দা, এটা পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, 1 থেকে 3 মাইক্রোমিটার। আর সেকেন্ডারি পর্দা একটু মোটা হয়, যার পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। তোমাকে আর আটকাবে কই থেকে? আটকানোর আর কোনো জায়গা নেই ইনশাল্লাহ। এটা কি বোঝা গেছে? চলো আমাকে সাথে সাথে একটু জানাও আর কি। ইজ ইট ক্লিয়ার? ওকে, আমাকে একটু জানাও এটা ক্লিয়ার কিনা আর কি। ওকে, ঠিক আছে, একটু আমাকে বলো আর কি, সবার কি ক্লিয়ার? একদম কোষ প্রাচীরের 14 গোষ্ঠী আমরা শেষ করে ফেলছি। একটা এমসিকিউ দিয়ে কতগুলো এমসিকিউ করা যায় দেখো। ওকে, এই দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা বাবা, সবাই পেয়ে যাবা আর কি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো আর কি, দেখো কি হয় আর কি ক্লাসে। চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই বাচ্চারা। রাইট আনসার হচ্ছে সেলুলোজ। 2 নম্বরের দিকে চলে যাই। দেখি, একটা বিকশিত কোষ প্রাচীর প্রধান কয়টি স্তরে বিভক্ত? আমাকে তার ব্যাখ্যা করতে হবে না। বলো তো, একটা বিকশিত কোষ প্রাচীরের স্তর কয়টা? 1টা 2টা নাকি 3টা? রাইট আনসার 3 এ 3। রাইট আনসার কোনটা? 3 এ 3। এবং তোমরাই বলো, সবার আগে কোনটা আসে? প্রাইমারি পর্দা নাকি মধ্য পর্দা? সবার আগে আসে হচ্ছে মধ্য পর্দা। সবার আগে আসে কোন পর্দা? মধ্য পর্দা। রাইট আনসার মধ্য পর্দা, মানে রাইট আনসার 3, বাট সবার আগে আসে হচ্ছে মধ্য পর্দা। ওকে, বুঝতে পারলা? 2 এর বি উত্তর। ভেরি গুড, সবার আগে ওহি ভালো উত্তর দিচ্ছ ভাইয়া তুমি। ভেরি গুড। ওহি হিমেল দিচ্ছে 2। ভেরি গুড বি। চলো এরপরে 3 নম্বরের দিকে চলে যায়। দেখো, নিচের কোনটি মেমব্রেন প্রোটিন নয়? চমৎকার একটা কথা বলছে, মেমব্রেন প্রোটিন নয়। মানে এই কথাটা আসছে কোথা থেকে জানো? ফ্লুইড মোজাইক মডেল থেকে। কোন মডেল থেকে আসছে? ফ্লুইড মোজাইক মডেল থেকে। চলো আমরা ফ্লুইড মোজাইক মডেলটা আমরা একটু দেখে ফেলি আর কি। ওকে, হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেলটা আমাদের একটু দেখে ফেলতে হবে আর কি। তাহলে ফার্স্ট অফ অল, ফ্লুইড মোজাইক মডেল এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কোষ যেই সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেন গঠনে একটা গুরুত্বপূর্ণ মতবাদের নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এটা আসবে কোন মোজাইক মডেল বলো তো? ফ্লুইড মোজাইক, MOSAIC মোজাইক মডেল, তাই না? এই যে ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেল আমরা আলোচনা করব 4টা অংশে। কয়টা অংশে বলো? 4টা অংশে। একটার নাম কি দেব জানো? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড কি লেয়ার বলো? বাইলেয়ার মানে 2টা লেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, গেল। 2 নাম্বার পয়েন্ট যেটা লিখবো সেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন। সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, কি প্রোটিন? মেমব্রেন প্রোটিন। ওকে, আচ্ছা। 3 নম্বরে যেটা লিখবো সেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স। আর 4 নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের একটা উপাদান, কোলেস্টেরল। এই যে কয়েকটা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল। এর মধ্যে যদি আমি একটু ফসফোলিপিড বাইলেয়ারের দিকে যাই, তাহলে মনে রাখবা ফসফোলিপিড বাইলেয়ারটা হচ্ছে ঠিক এইরকম। এই দেখো, এরকম একটা লেয়ার থাকে।
এই যে দেখো এরকম এরকম মাথা দিয়ে এরকম থাকে। তাহলে এই যে এই একটা অংশকে বলা হচ্ছে ফসফোলিপিড, পুরো অংশ একটার নাম হচ্ছে ফসফোলিপিড। আচ্ছা ঠিক আছে, মুছে দিয়ে দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা চোখ দিলাম, ধরো হাসতেছে, এটা হতেছে তার দুইটা ঠ্যাং, এটা হচ্ছে একটা ফসফোলিপিড। ওকে, ফসফোলিপিডের এটাকে বলা হচ্ছে হেড, হেড বা মাথা, আর এটাকে বলা হইতেছে কি বলতো, টেইল। আমরা হেড দিয়ে পানি খাই, তার মানে হেড হইতেছে পানিগ্রাহী, তাহলে ফসফোলিপিডের হেড কি বলতো, পানিগ্রাহী, মানে পানি খাই, পানিগ্রাহী। আর ফসফোলিপিডের টেইল কি, ফসফোলিপিডের টেইল হইতেছে পানি বিকর্ষী, মানে পানি বিগ্রাহী, পানি বিগ্রাহী। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে ফসফোলিপিডের যখন দুইটা লেয়ার থাকবে, যেমন দুইটা লেয়ার কিভাবে থাকে, দুইটা লেয়ার থাকে এই যে এরকম ভাবে, এই যে দেখো এরকম ভাবে একটা, এই যে এইদিকে নিচের দিকে আর একটা লেয়ার থাকবে। তাহলে কি দেখো ফসফোলিপিডের দুইটা লেয়ার হয়ে গেল। কয়টা অংশ? দুইটা অংশ, হেড এবং টেইল। হেড পানিগ্রাহী আর টেইল হচ্ছে পানি বিগ্রাহী। এরপরে যেটা হবে সেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন মূলত তিন ধরনের, একটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, একটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, আর একটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। বুঝিয়ে দিচ্ছে এটাতে। ওকে, আর আরেকটা জিনিস থাকে সেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। মনে রাখবা গ্লাইকোক্যালিক্সে যেটা, গ্লাইকোক্যালিক্স বলতে এটাকে বলা হচ্ছে চিনির স্তর। যদি কখনো বলা হয় তাহলে বলো গ্লাইকোক্যালিক্স মানে কিসের স্তর বাবারে, চিনির স্তর। গ্লাইকোক্যালিক্স মূলত দুইটা জিনিস দ্বারা গঠিত, একটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন আর একটাকে বলা হয় গ্লাইকোলিপিড, রাইট? আর কোলেস্টেরল, এর জন্য একটা মুভমেন্ট দেখা যায়, ঠিক আছে, যেহেতু এটা একটা লিপিডের মতো মুভমেন্ট দেখা যায়, যাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি মুভমেন্ট? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়। এই যে আমাদের মূলত ফ্লুইড মোজাইক মডেল পড়া শেষ। চলো আমরা এখন একটু বইয়ের দিকে তাকাই। ফ্লুইড মোজাইক মডেলে আমাদের কি বলছে আর কি, আমরা একটু দেখে ফেলি ফ্লুইড মোজাইক মডেল আমাদের বললোটা কি। দেখো ফ্লুইড মোজাইক মডেল, চলো পড়ে ফেলি আর কি। দেখো ফ্লুইড মোজাইক মডেল মূলত এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন, সিঙ্গার এবং নিকলসন, যার অপর নাম হচ্ছে হিমশৈল মডেল বা আইসবার্গ মডেল, রাইট? এখন চলে আসি, দেখো এদের কয়েকটা পয়েন্টে ভাগ করা হয়েছে। কি পয়েন্ট? ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে কি, এর ফসফেট হেড পানিগ্রাহী আর টেইল কি, পানি বিগ্রাহী। এই যে দেখো এটাই হইতেছে হেড আর এই যে এগুলান হইতেছে টেইল। এই যে নিচের এগুলান বাদ দাও, নিচের অংশটুকু বাদ দাও, বাদ দিয়ে দেখো তো এই যে একটা প্রোটিন দেখতে পাচ্ছ, এই প্রোটিনটা দেখো দুইটা লেয়ারকে যুক্ত করছে। দেখো দুইটা লেয়ারকে কি করছে বলো তো, যুক্ত করছে। যেহেতু দুইটা লেয়ারকে যুক্ত করছে এই জন্য এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রেশন মানে যোগ করে দেওয়া। ওকে, আর যদি কোনো প্রোটিন এইরকম জায়গাতে থাকে, যে কোনো একটা সারফেসে থাকে, তখন সেটার নাম হবে পেরিফেরাল প্রোটিন। এই যে দেখো যে কোনো একটা সারফেসে রয়েছে এই প্রোটিনটা, এটার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর আরেকটা থাকে কি, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই যে এরকম করে ঢুকে ঢুকে রয়েছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। গেল। এরপরের দিকে দেখো আমাদের বলেছিল কি গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স মূলত দুটো জিনিস দ্বারা গঠিত, একটা নাম হচ্ছে এই যে দেখো গ্লাইকোলিপিড এবং আরেকটা নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই দুইটা মিলে যেটা গঠন হবে সেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। আর মাঝে মাঝে কোলেস্টেরল থাকে, ধরো এই যে এরকম, এই যে এটা হচ্ছে কোলেস্টেরল। মাঝে মাঝে কি থাকে, কোলেস্টেরল থাকে। আর কোলেস্টেরল থাকে বলেই এটা একটু নড়াচড়া করতে পারে, যার কারণে এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, চলো আমরা একটু দাগাই দিচ্ছি আর কি। দেখো মেমব্রেন প্রোটিন 2 নাম্বার, এটা হচ্ছে 3 ধরনের, দাগানো শেষ। চলো আসি আর কি। দেখো গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স মূলত কিসের স্তর বলো তো? এটা একটা চিনির স্তর বিশেষ, চিনির স্তর বিশেষ। এবং গ্লাইকোক্যালিক্স দুইটা জিনিস দ্বারা গঠিত। কি কি? একটা হচ্ছে গ্লাইকোলিপিড এবং আরেকটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই দুইটা মিলিতভাবে গঠন করে গ্লাইকোক্যালিক্স। ওকে, চলে আসো কোলেস্টেরল। কোলেস্টেরলের জন্য যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এখানে একটা মুভমেন্ট ঘটে, যেটার নাম কি বলতো? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি মুভমেন্ট? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আই হোপ সো জিনিসটা তোমরা বুঝতে পারছো। ওকে, এটা তাহলে নামটা কি আসবে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে দেখো সবকিছু বোঝা আমাদের কমপ্লিট। আসো এর মধ্যে দেখো কি বলেছে, কোষ ঝিল্লির, কোষ ঝিল্লি বলতে প্লাজমা মেমব্রেন, মোট শুষ্ক ওজনের 75 ভাগই কি বলতো? লিপিড। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। প্রধান লিপিড, দেখো লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। তার মধ্যে 5 ধরনের ফসফোলিপিড রয়েছে। সবচেয়ে সরল যেটা ফসফোলিপিড তার নাম হচ্ছে ফসফাটাইরিক অ্যাসিড। এমসিকিউর জন্য দাগাও। আর বাকি 4টি জটিল। আর যেটা জটিল রয়েছে, জটিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেসিথিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? লেসিথিন। তাহলে বলো তো ফসফোলিপিড কয় ধরনের? 5 ধরনের। সবচেয়ে সহজ কোনটা? ফসফাটাইরিক অ্যাসিড। আর সবচেয়ে কঠিন কোনটা বলতো? এই যে লেসিথিন। কোনটা? লেসিথিন। আর শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? 75 ভাগ প্রোটিন। কত ভাগ? 75 ভাগ। আই হোপ সো জিনিসটা মোটামুটি তোমাদের বোঝা হয়ে গেছে আর কি। চলো আজকে ক্লাস যারা যারা করবা তারা আজকে লাভবান হবে আর কি, বুঝছো? একটাই বললাম, লাভবান হবা।
চলো, অনেক ক্লাস হয়তো বা করছো, সবাই ভালো পড়াই, আমি আমার মতো করে পড়াচ্ছি, আমার মনে হয় না তোমাদের খারাপ লাগবে আর কি এটাতে। চলো আসি, দেখো কোষ ঝিল্লির সবচেয়ে সরল ফসফোলিপিডের নাম কি? একটু আগে আমি বলছি সবচেয়ে সরল ফসফোলিপিডের নাম কি। দেখো এক একটা করে টপিক করাবো, টপিক শেষে সেই টপিকের প্রশ্ন থাকবে। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা দেখি, আমাকে উত্তর দাও, তোমরাই উত্তর দাও, সবচেয়ে সরলটার নাম কি? স্যাফালিন, ফসফেটিক অ্যাসিড, লেসিথিন নাকি প্লাজমোলেসেন? বলো উত্তর কোনটা হবে, বলো। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার কোনটা হবে দেখি। চারের উত্তর বি, ভেরি গুড, ফসফেটাইডিক অ্যাসিড, ফসফেটাইডিক অ্যাসিড। আর সবচেয়ে জটিল ছিল কোনটা? জটিল ছিল লেসিথিন। জটিল ছিল কোনটা? লেসিথিন। চলো তারপরে দিকে আমরা একটু যাই, দেখি এরপরের দিকে যদি যাই তাহলে আমাদের কি বলা হবে 5 নাম্বার, কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কার কাজ? চমৎকার একটা প্রশ্ন, এটা অনেকেই ভুল করবা। সাইটোপ্লাজমেরও দিতে পারো, কোষ গহ্বরেও দিতে পারো, এই হইতেছে খেলা। এই খেলাটা একটু তোমাদের একটু ক্লিয়ার করে দিই, তার আগে সবাই একটু উত্তর দাও দেখি, খেলার উত্তরটা কে কে দিতে পারো আর কি তোমরা, তোমাদের উত্তরটা আমার একটু জানা দরকার। 5-এর উত্তর কামরুন নাহার উত্তর দিচ্ছে, শিম উত্তর দিচ্ছে 4-এর বি। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, 4-এর বি উত্তর, এটা আমি জানি। 5-এর উত্তর কি দাও? 5-এর উত্তরটা দাও দেখি বাবারা। পাঁচের উত্তরটা কি? 5-এর উত্তরটা অনেকে কোষ গহ্বর দিচ্ছে। চলো আমি তোমাদেরকে একটা জিনিস ভালো করে মাথায় ঢুকে রাখো, যদি আল্লাহ তাআলা চাই তাহলে দেখবা যে কমন পড়ে গেছে। যদি অম্লত্ব ক্ষারত্ব বলে সরাসরি, তাহলে তুমি রাইট অ্যান্সার দিবা সাইটোপ্লাজম। আমার কথা শোনো, কোনো ব্যাখ্যাতে যাবা না, শুধুমাত্র আমার কথাটা বিশ্বাস করো, সাইটোপ্লাজম। আর যদি পিএইচ এই কথাটা লেখা থাকে, পিএইচ নিয়ন্ত্রণ করে কে, তাহলে উত্তর দিবা কোষ গহ্বর। তাহলে উত্তর দিবা কি? কোষ গহ্বর। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই অম্লত্ব ক্ষারত্ব মানে তো পিএইচ। ভাই বায়োলজিতে বই থেকে সরাসরি প্রশ্ন আসে, কিচ্ছু করার নাই। তাহলে অম্লত্ব ক্ষারত্ব লেখা থাকলে হবে সাইটোপ্লাজম, আর পিএইচ নিয়ন্ত্রণ করে কার কাজ? কোষ গহ্বর। সো এখানকার রাইট অ্যান্সার হবে মূলত সাইটোপ্লাজম। আর যদি পিএইচ দিত তাহলে হয়তো ওইটা, তাহলে হয়তো মূলত কোষ গহ্বর, কোষ গহ্বর। আই হোপ সো তোমরা উত্তরটা দিছো আর কি। বলো দেখি, লাইভ চলতে চলতেও নাকি অ্যাড আসে, এটা কোনো কথা? ছি ছি ছি। আচ্ছা আমি যেটা বললাম সেটা একটু মাথায় রাখো, তাহলেই হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলো চলো ভাই, এরপরের দিকে আমরা একটু চলে যাই। দেখো ইকলের শুষ্ক ওজনের কত ভাগ রাইবোজোম? আমরা রাইবোজোমের দিকে চলে আসছি আর কি, একদম একটা ফাটাফাটি একটা প্রশ্ন আর কি। ইকলের কত ভাগ হইতেছে রাইবোজোম, শুষ্ক ওজনের কত ভাগ রাইবোজোম, এটা তোমরা সবাই জানো। কত ভাগ হবে বলো তো? 22 ভাগ। কত ভাগ উত্তর? 22 ভাগ, অর্থাৎ 6-এর উত্তর হচ্ছে খ। 6-এর উত্তর কোনটা? 6-এর উত্তর কোনটা বলো? 6-এর উত্তর হবে খ। 6-এর উত্তর হবে খ। কামরুন নাহার উত্তর দিয়েছে, ইমরান উত্তর দিয়েছে। ওকে, 6-এর উত্তর হচ্ছে খ। চলো আমরা একটু রাইবোজোম নিয়ে এখন একটু জেনে ফেলি। আমরা সবাই জানি প্রোটিন তৈরি কারখানা হচ্ছে রাইবোজোম, তাই না? আমরা সবাই জানি প্রোটিন তৈরি কারখানা কোনটা বলতো? রাইবোজোম। এটা তো আমরা জানি মূলত আর কি, প্রোটিন তৈরি কারখানা রাইবোজোম। এই রাইবোজোমের মধ্যে দেখো যে জিনিসটা থাকে, রাইবোজোম মূলত আমাদের দুই ধরনের, একটা হচ্ছে 70s, একটা হচ্ছে 80s। এবং ডিরেক্ট দেখো এখানে লেখা রয়েছে ইকোলার কত পার্সেন্ট বলতো? 22%। কত পার্সেন্ট বলতো? 22%। এবং এই সার্বজনীন আদিকোষী প্রকৃতকোষী সবার থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু, সার্বজনীন অঙ্গাণু। এখন একটা কথা আসো, রাইবোজোমের কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এখানে দেখো, তারপরে পেজের দিকে দেখবা। সেটা হচ্ছে যে ছত্রাকে থাকে 77s। 70s না 80s না, তাহলে বলো ছত্রাকে থাকে কত এস? 77s। আর স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়ায় থাকবে দেখো 55s। এই দুটো যদি এমসিকিউ যদি কঠিন দেয় তাহলে এটা আসতে পারে। তাহলে বলো ছত্রাকে কত? 77। ছত্রাক আমার সাথে বলো, ছত্রাক 77, ছত্রাক 77। আর মাইটোকন্ড্রিয়া কত? 55। মাইটোকন্ড্রিয়া কত? 55। ওকে, বাকিগুলো না দেখলেও মোটামুটি হচ্ছে এই জায়গাটাতে। আচ্ছা
এইখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে মূলত রাইবোজোমের কাজ, আমরা জানি রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। কি ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। এছাড়াও এটা একটা কাজ করে, সেটা হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন করে এবং স্নেহজাত পদার্থের বিপাক করে। এটা পারো বা না পারো, বাট রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন তৈরি কারখানা। এটা তো ভুল করা যাবে না ভাই, এটা ভুল করাই যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না আর কি। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি সেটা হচ্ছে আমাদের কি বলছে। বলছে হচ্ছে নিচের কোন আয়নটি রাইবোজোমে অনুপস্থিত। চমৎকার একটা কথা বলছে, নিচের কোন আয়নটি রাইবোজোমে অনুপস্থিত। দেখো কি বলেছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার নাকি ম্যাঙ্গানিজ। দেখি উত্তরটা আমাকে কে দেয় আর কি। একটু আগে তোমাদেরকে ওই জিনিসটা একটু দেখাও দিচ্ছে আর কি এটাতে। বলো উত্তরটা আমাকে একটু দাও, দ্রুত সবাই উত্তরটা দাও। কোনটা অনুপস্থিত রাইবোজোমে? রাইবোজোমে অনুপস্থিত কোনটা? হ্যাঁ উত্তর দাও, উত্তর দাও। রাইবোজোমে কোনটা অনুপস্থিত? দ্রুত দাও, দ্রুত দাও, দ্রুত দাও। তোমাদের কে কে কমেন্ট করছে দেখি। ওকে, সাথের সি উত্তর দিচ্ছ কপার। রাইট অ্যান্সার, অফ কোর্স রাইট অ্যান্সার হচ্ছে মূলত রাইবোজোমে থাকে না কপার। রাইবোজোমে থাকে না কোনটা? কপার। চলো আমি একটু আগে তোমাদেরকে দেখাই দিলাম না জিনিসটা আর কি। দেখো এখানে যদিও এটা এই মুহূর্তে দেখাই দিই না আর কি, তাহলে দেখো কি কি আছে এই জায়গাটাতে। ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে এবং ম্যাঙ্গানিজ রয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ। তাহলে নাই কোনটা বলো? কপার। নাই কোনটা? কপার। এভাবে পড়লে ইনশাল্লাহ কাজে লাগবে, অনেক কাজে লাগবে আর কি এটাতে। চলো যাই এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি আমাদের 8 নাম্বার কি বলেছে, রাইবোজোমের আরএনএ এবং প্রোটিনের অনুপাত কত। এটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং সহজ একটা প্রশ্ন। রাইবোজোমের প্রোটিন এবং আরএনএ এর অনুপাত কত? সবসময় হইতেছে 1:1, 1:1। এটা ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু নাই, এটা হচ্ছে 1:1। এটা রাইট অ্যান্সার হবে 1:1। তাহলে 8-এর উত্তর হবে 2। 8-এর উত্তর হবে কোনটা? 2। চলো 9 নাম্বার, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? এই কোষের ট্রাফিক পুলিশ এটাকে আরো একটা নামে ডাকা হয়, যেটাকে একটা না 3টা নামে ডাকা হয়। একটা নাম হচ্ছে ইডিওজম, ইডিওজম, ওকে, ডিকটায়োজম, ডিকটায়োজম, আরো একটা নামে ডাকা হয় লাইপোকন্ড্রিয়া, লাই লাইপোকন্ড্রিয়া। ওকে, এই যে 3টা নামে তাকে ডাকা হয়, কোষের ট্রাফিক পুলিশ বা এটা। এছাড়াও এছাড়াও এই যে এই জিনিসটাকে আরো একটা জিনিস বলা হয়, সেটাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কি বলা হচ্ছে বলতো? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কি বলা হচ্ছে? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ফ্যাক্টরিকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট কি এটাকে বলো তো? ফ্যাক্টরি। তাহলে অনেকে উত্তর দিতে পারো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তাহলে এটা কি প্লাস্টিড? না রে ভাই, এটা হচ্ছে গোলজি বডি। রাইট অ্যান্সার কোনটা বলো? গোলজি বডি। তাহলে 9-এর উত্তর কি উত্তর? ডি। হ্যাঁ 9-এর উত্তর হচ্ছে গোলজি বডি। চলো গোলজি বডির মূলত আমরা উত্তরটা তো দেখে ফেললাম, চলো আমরা গোলজি বডি নিয়ে দুই একটা জিনিস দেখে ফেলি এরপরের দিকে। দেখে ফেলে এই যে দেখো গোলজি বডি। গোলজি বডি মূলত আসছে সর্বপ্রথম প্যাচ এবং বিড়ালের স্নায়ুতন্ত্র থেকে। ওকে, এদের অনেকগুলো নাম দেওয়া রয়েছে, অলরেডি আমি পড়াই ফেলছি। এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, এটাও পড়ে ফেলছি। গোলজি বডির মূলত 3টা অংশ থাকে। 3টা অংশে থেকে আমি তোমাদের বলে দিই। একটার নাম হচ্ছে সিস্টার্নি বা সিস্টার্না, একটা নাম হচ্ছে ভেসিকল এবং আরেকটা নাম হচ্ছে ভ্যাকিউল। ভেসিকল এবং কি? ভ্যাকিউল। তাহলে বলো একটা গোলজি বডির মূলত অংশ কয়টা? 3টা, সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকিউল। এই গোলজি বডির সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু থাকে টিউবিউল। আবারও বললাম, সিস্টার্নি থাকে, ভেসিকল থাকে এবং কি থাকে? টিউবিউল থাকে। ওইখানে কিন্তু কোনো ভ্যাকিউল থাকে না। একটা মাথায় জিনিস রাখতে হবে কিন্তু এটাতে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। চলো গোলজি বডির অনেকগুলো কাজ রয়েছে, কাজগুলো ভুল করা যাবে না, কাজগুলো ভুলই করা যাবে না আর কি। দেখো কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে গোলজি বডি। কোষ প্লেট তৈরি করে কে? গোলজি বডি। এবং গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এটাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। উদ্ভিদের কি ফ্যাক্টরি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখো, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সহায়তা করে কে? গোলজি বডি। আর এই গোলজি বডি একটা ভিটামিনের সাথে কাজ করে, গোলজি বডি ভিটামিন সি। গোলজি বডি কোন ভিটামিনকে সঞ্চয় করে বলো তো? ভিটামিন সি কে। তাহলে দেখো আমি কয়েকটা কথা বলছি, কি? লাইসোজোম এবং ভিটামিন তৈরি করা, লাইসোজোম এবং কি তৈরি করা? ভিটামিন তৈরি করা, কোষ বিভাজনে কোষ প্লেট হিসেবে কাজ করা, এরপরে কি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা। অ্যাক্রোজোম মানে শুক্রাণুর মাথায় একটা অংশ থাকে আর কি, অ্যাক্রোজোম। এবং দেখো ভিটামিন সি সঞ্চয় করা। তাহলে দেখো গোলজি বডির কাজ কিন্তু ভুল করা যাবে না, খুবই 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 গুরুত্বপূর্ণ আর কি গোলজি বডির এই কাজ। ওকে,
এই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ওকে, উদ্ভিদ কোষকে গোলজি বডিকে বলা হচ্ছে, প্যারা খেও না আর কি এটাতে। চলো এরপরের দিকে, ওকে, এটা বোঝা গেছে। তাহলে দেখো তোমাদের একটা জিনিস একটু বলে দিই আর কি, দেখো শুক্রাণু, শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে কয়েকটা কথা বলি আর কি, তোমাদের একটু মনোযোগ দাও আর কি, দেখো পরীক্ষাতে কাজে আসবে। শুক্রাণুর অ্যাক্টোজম, শুক্রাণু কিজম বলো তো? অ্যাক্টোজম। ওকে, তারপরে শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু। এবং আর একটা কথা, সেটা হচ্ছে শুক্রাণুর লেজ, শুক্রাণুর লেজ। চলো তিনটা পয়েন্টস একটু চমৎকার ভাবে আমরা একটু ব্যাখ্যা করার ট্রাই করি, কোনটা কই থেকে আসে। শুক্রাণুর অ্যাক্টোজম গঠনে সহায়তা করে গোলজি বডি বা গোলগি বডি, তুমি যেটাই বলো। শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতে সহায়তা করে আমাদের সেই শক্তিঘর, যাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া। এই তিনটা ওয়ার্ড একসাথে করে দিচ্ছি যাতে কাজে লাগে। এবং শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করে সেই সেন্ট্রিওল, নাম কি? সেই সেন্ট্রিওল। তাহলে দেখো এই তিনটা জিনিস কিন্তু ভুল করা যাবে না, তিনটা জিনিস ভুল করা যাবে না। পারলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা লিখে রাখো আর কি, যাতে তোমার কাজে লাগে আর কি এটাতে। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু যাই ভাই। কি বলেছে? কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? একটু আগে বলা হয়েছে কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু। রাইট অ্যান্সার তোমরা সবাই জানো, 10-এর উত্তর হচ্ছে গোলজি বডি। 10-এর উত্তর কোনটা? গোলজি বডি, গোলজি বডি, গোলজি বডি। তাহলে 10-এর উত্তর হচ্ছে কোনটা বলো? গোলজি বডি। 10-এর উত্তর কোনটা? গোলজি বডি। ওকে, হ্যাঁ 10-এর উত্তর হচ্ছে বি। ইমরান খান উত্তর দিচ্ছে গোলজি বডি, রাইট আনসার গোলজি বডি। চলো এরপরে দেখে যাই আর কি, দেখি কি বলেছে। গোলজি বডিতে কোন ভিটামিনটি রয়েছে? কোন ভিটামিন? এই গোলজি বডি একটা ভিটামিন নিয়ে কাজ করে, সেটা কি? ছি ছি ছি। ভিটামিন কোনটা বলো? একটু আগে বলেছে ভিটামিন সি, ভিটামিন ছি ছি ছি। ওকে, বলি না আমরা? তাহলে রাইট আনসার হবে 11-এর সি, 11-এর সি। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি 12 নাম্বার বলেছেন নিচের কোনটি লাইসোজোমের স্ট্যাবিলাইজার? চমৎকার একটা কথা বলছে, লাইসোজোম। আরে বাবা, লাইসোজোম মানে কি? আত্মঘাতী থলিকা, সুইসাইডাল ব্যাগ, সুইসাইডাল স্কোয়াড, নিজে নিজেকে খেয়ে ফেলে, আশেপাশে যারা থাকে তাদেরকেও খেয়ে ফেলে। এটা শুধু খাই খাই করে আর কি, এবং এটা ফ্যাগোসাইটোসিস করে। আর হ্যাঁ, লাইসোজোমের ক্ষেত্রে মূলত এটা কি স্টেবল রাখে কারা? স্টেবল বলতে লাইসোজোমের তো আবরণ থাকে একটা, বুঝছো? এটা যাতে না ফেটে যায়, এটা ফেটে গেলেই সমস্যা। তাহলে এটাকে শান্তশিষ্টভাবে রাখতে হবে, এই জন্য তাকে দিতে হবে কোক, তাকে দিতে হবে কি বলতো? কোক, কোক খাইতে দিতে হবে, তাহলে সে শান্তশিষ্টভাবে থাকবে। তাহলে শান্তশিষ্ট যারা রাখবে তাদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার। কি বলা হয়? স্ট্যাবিলাইজার। মনে থাকবে কি বলা হয় বলতো? স্ট্যাবিলাইজার। এবং কোক দিয়ে যদি আমি একটু মনে রাখি, তাহলে বলতো ক দিয়ে কোন শব্দটা আসে? প্রোজেস্টেরন স্ত্রীদের হরমোন, টেস্টোস্টেরন পুরুষদের হরমোন, কোলেস্টেরল নাকি ইস্ট্রোজেন? তাহলে স্ট্যাবিলাইজার কোক ক দিয়ে কোনটা? তাহলে বলো তো ক দিয়ে কোনটা? স্ট্যাবিলাইজার রয়েছে, আর একটা রয়েছে ল্যাবিলাইজার, LABILIZER। ল্যাবিলাইজার মানে কি? যেটা ওর প্রাচীরটাকে নষ্ট করে দিবে। ল্যাবিলাইজার হচ্ছে দুইটা, একটাকে বলা হচ্ছে প্রোজেস্টেরন আর একটাকে বলা হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে স্ট্যাবিলাইজার অবশ্যই প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন না, হবে কোলেস্টেরন, কোলেস্টেরল অথবা ইস্ট্রোজেন। কিন্তু বলেছি স্টেবল হইতে গেলে তাকে কি খেতে দিতে হবে বলতো? কোক খেতে দিতে হবে। এখন কোক দ্বারা কি? কো দ্বারা কোলেস্টেরল, কো দ্বারা কি? কোলেস্টেরল। আরেকটা ক দ্বারা কি? কর্টিসল, আরেকটা কি? কর্টিসল। তাহলে কোক, তাহলে কোক, কোকের মধ্যে একটা পেয়ে গেলাম কোলেস্টেরল, আর একটা ক দ্বারা হইতেছে কর্টিসল। আর একটা ক দ্বারা কোনটা বলো? কর্টিসল। তাহলে এই কর্টিসল এবং কোলেস্টেরল লাইসোজাইমকে স্টেবল রাখে, আর ল্যাভাইল মানে নষ্ট করে দেয় কে কে? প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। এটা একটু মাথায় রাখতে হবে আর কি, বুঝতে পারছো? কোলেস্টেরল। পলি আক্তার, সুমাইয়া জান্নাত, ভালো উত্তর দিচ্ছ, ভেরি গুড। চলো চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি এরপরে আমাদের 12 নাম্বার 13 নাম্বারের দিকে যাই। নিম্নের কোন কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপস্থিতি বেশি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে সংক্ষেপে তোমরা বলবা ER। ER দুই প্রকার, একটাকে বলা হচ্ছে মসৃণ, একটাকে বলা হচ্ছে মসৃণ, এবং আরেকটাকে বলা হচ্ছে
মসৃণ, তাই তো? যেটা অমসৃণ তার গায়ে কি লেগে থাকে বলো তো? তার গায়ে লেগে থাকে রাইবোজোম। তার গায়ে লেগে থাকে কি বলো? রাইবোজোম। আর যেটা মসৃণ তার গায়ে রাইবোজোম লেগে থাকে না। তাহলে যেটা অমসৃণ, অমসৃণে রাইবোজোম লেগে থাকে, তার মানে এটা কি সংশ্লেষ করে? এটা সংশ্লেষ করে প্রোটিন। এটা সংশ্লেষ করে কি বলো তো? প্রোটিন। আর যেটা মসৃণ সেটা মূলত সংশ্লেষ করে লিপিড। লিপিড মতান্তরে হরমোন, এনজাইম ইত্যাদি। হরমোন, এনজাইম ইত্যাদি। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে আর কি এটাতে। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরিমাণে বেশি থাকে কোথায়? যকৃৎ, অগ্ন্যাশয়, অন্তঃক্ষরা কোষ, নাকি সবগুলো? দেখি উত্তরটা কে দেয় আর কি এটাতে। 13 এর উত্তর কোথায়, কে কে দিচ্ছে, কোথায় কোথায় এটা বেশি থাকে দেখি। ইমরান 13 উত্তর দিয়েছে এ। রাইট অ্যান্সার কিন্তু 13 উত্তর না, 13 অ্যান্সারটা হবে মূলত সবগুলো। সব কটাতে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পরিমাণে থাকে। চলো আমরা জিনিসটাকে একটু ব্যাখ্যা করি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের একটু পড়া দরকার রয়েছে। এই যে লাইসোজাইম, লাইসোজাইম আবিষ্কার করেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দুবে। ওকে, এবং এটা কিন্তু এক স্তরী ঝিল্লি বিশিষ্ট। কয় স্তরী ঝিল্লি বিশিষ্ট? এক স্তরী ঝিল্লি বিশিষ্ট। লাইসোজাইম সকল কোষে বেশি থাকে, বাট বিশেষত থাকে বেশি কোথায়? বৃক্ক এবং অন্ত্রের আবরণী কোষে। আর একটা জায়গাতে লাইসোজাইম থাকে না ভাই, সেটা হচ্ছে আরবিসিতে থাকে না। উদ্ভিদ কোষেও লাইসোজাইম আবিষ্কার করা হয়েছে, যার নাম হচ্ছে স্ফেরোজোম। স্ফেরোজোম, যাকে ডাকা হয় অলিওজোম নামে, যাকে বলা হয় কোন নামে? অলিওজোম নামে। চলো, লাইসোজোমকে স্ট্যাবিলাইজার বলেছিলাম কি? কোক। কোকের মধ্যে দেখো লেখা রয়েছে কোলেস্টেরল এবং কর্টিজেন। কোলেস্টেরল এবং কর্টিজেন। ওকে, এরপরে দিকে চলে আসি। এরপরে দেখো কি বলেছে, সেটা হইতেছে যে ল্যাবিলাইজার। ল্যাবিলাইজার বলতে যেটা নষ্ট করে ফেলে। কি নষ্ট করে ফেলে? প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন থাকলে ওরা ফেটে যায়। ওরা কি যায় বলো তো? ফেটে যায়। এরা কি কি করে? ফ্যাগোসাইটোসিস করে, স্বগ্রাসী, অটোলাইসিস, আত্মঘাতী তলিকা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, এরপর আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাব। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে এটা আবিষ্কার করেন বিজ্ঞানী পোর্টার এবং মুরগির ভ্রূণীয় কোষে। এটা দুই প্রকার, মসৃণ এবং অমসৃণ। এদের অংশ হচ্ছে তিনটা। দেখো কি কি? সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। দেখো গোলজি বডির সাথে এদের একটা অমিল রয়েছে। গোলজি বডিতে ছিল কি বলতো? ভ্যাকিউল, কিন্তু এদের কোনো ভ্যাকিউল নাই। ভ্যাকিউলের পরিবর্তে এদের রয়েছে কি? টিউবিউল। কি রয়েছে? টিউবিউল। চলো, গোলজি বডির ক্ষেত্রে আমরা একটু কাজের দিকে খেয়াল করি। এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলো, প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করবে কোনটা? গোলজি বডি। আবারও বলো, কোনটা কাজ করবে? গোলজি বডি। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করবে, কারণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে বলো তো? থাকে হচ্ছে রাইবোজোম। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করবে লিপিড, মতান্তরে বলেছিলাম হরমোন, গ্লাইকোজেন এবং ভিটামিন স্টোরেড। এনজাইমও লিখে দিয়েছিলাম। তাহলে বলো, চারটা জিনিস করছে। কি কি বলো তো? হরমোন, গ্লাইকোজেন, স্টেরয়েড এবং ভিটামিন। স্টেরয়েড এবং ভিটামিন একসাথে বলি কি কি? হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড। এই যে চারটা জিনিসগুলো সে তৈরি করছে আর কি। এখন এই জায়গাটাতে একটা কথা বলে রাখি আর কি। দেখো, রাইবোজোম গ্লাইঅক্সিজমের ধারক হিসেবে কাজ করে। এটা না হইলে হবে মোটামুটি, বাট এই কয়েকটা জিনিস তোমাকে জানতেই হবে। এই কয়েকটা জিনিস তোমাকে জানতেই হবে, একটু মাথায় রাখতে হবে। চলো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত মূলত কি বলতো? প্রোটিন বিপাক হয় এখানে। কেন প্রোটিন বিপাক? কারণ অমসৃণে থাকে রাইবোজোম। রাইবোজোম মানে হচ্ছে প্রোটিন। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত এটাতে ফ্যাট বিপাক করে, মানে লিপিড। তাহলে দেখো এখানে দেখো ফ্যাট বিপাক হচ্ছে আর কি। এবং কোথায় কোথায় বেশি হচ্ছে? পেশি কোষ, অ্যাড্রিনাল গ্রন্থির কোষ এবং শুক্রাশয় লেডিক সেল। শুক্রাশয়ের অনেকগুলো সেল রয়েছে। লেডিক সেল রয়েছে, সার্টুলি সেল রয়েছে, আরো অনেক কিছু। বাট এটা হবে মূলত কোন সেল? লেডিক সেল। এতটুকু পারলেও মোটামুটি তোমাদের চলবে আর কি এটাতে। চলো, এরপরে দিকে দেখি আর কি কোথায় কোথায় বেশি থাকছে অবস্থানটা। অবস্থানগুলো আমি তোমাদের মূলত একটু দেখায় ফেলি। খেয়াল করে দেখো, যকৃৎ, অগ্ন্যাশয়, অন্তঃক্ষরা গ্রন্থির কোষ, এই কয়েকটা জায়গায় মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বেশি পাওয়া যায়। কোথায় কোথায়? যকৃৎ, অগ্ন্যাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থির কোষ। অন্তঃক্ষরা গ্রন্থির কাজ কিন্তু হরমোন ক্ষরণ করা, এনজাইম ক্ষরণ করা নয়। ওকে, চলো তারপরের দিকে আমরা একটু যাই, দেখি উত্তর কি দিল। 13-3 না, অরিজিৎ বিশ্বাস উত্তর দিয়েছে ডি। ভেরি গুড অরিজিৎ, রাইট অ্যান্সার। চলো এরপরের দিকে আমরা একটু যাই। 14 নাম্বার, পেশি সংকোচন প্রসারণে ভূমিকা রাখে কোন অঙ্গাণু?
পেশি সংকোচন প্রসারণে ভূমিকা রাখে কোন অঙ্গাণু? এটা একটা অ্যাটিপিক্যাল একটু প্রশ্ন, রয়্যাল গাইড থেকে একটা অন্য একটা টপিক থেকে প্রশ্নটা আসছে। নিউক্লিয়াস এটা হবে না, গোলজি বস্তু হবে না, সংকোচন প্রসারণে মাইটোকন্ড্রিয়াও কাজ করছে না, মূলত এখানে কাজ করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটু মাথায় রাখো। তাহলে সংকোচন প্রসারণে ভূমিকা রাখে কোনটা বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটু মুখস্থের মতো জিনিস, সংকোচন প্রসারণে কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটু মাথায় রেখো আর কি। চলো 15 নম্বরে যাই। নিচের কোন গঠনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ নয়? আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ হচ্ছে তিনটা, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। তাহলে নাই কোনটা? সিস্টার্নি আছে, ভেসিকলে রয়েছে, টিউবিউলসও রয়েছে, তাহলে নাই হচ্ছে কোনটা? ভ্যাকিউলস। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত ভ্যাকিউল। কারণ ভ্যাকিউল থাকে কার? ভ্যাকিউল থাকে হচ্ছে গোলজি বডির। ভ্যাকিউল থাকে কার বলতো? গোলজি বডির থাকে ভ্যাকিউল। গোলজি বডির থাকে কোনটা? ভ্যাকিউল থাকবে গোলজি বডির। ওকে, চলো 15 নাম্বার হয়েছে এই জায়গাটাতে। 15 নাম্বার, ওকে। হ্যাঁ, লাইসোজোম লিভারে বেশি থাকে ইমরান খান, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিভার থাকে, অগ্নাশয়ে থাকে এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে থাকে। রাইট, ইয়েস, রাইট, অ্যাবসলিউট রাইট। 15। চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই, দেখি 16 নম্বর আমাদের কি বলেছে। মাইটোকন্ড্রিয়াতে কত প্রকার এনজাইম এবং কোএনজাইম থাকে? এই যে আমরা মাইটোকন্ড্রিয়াতে ঢুকে গেছি, রাইট অ্যান্সার কোনটা হবে বলো? মাইটোকন্ড্রিয়াতে কত ধরনের এনজাইম এবং কোএনজাইম থাকে? এখানে ডিরেক্ট দেওয়া রয়েছে 100 ধরনের। কত ধরনের হবে বলো তো? রাইট অ্যান্সার 100 ধরনের হবে। কত ধরনের? 100 ধরনের রাইট অ্যান্সার, অর্থাৎ 16 এর উত্তর হবে হচ্ছে গ। এখন 17 নম্বরের দিকে চলে আসি। দেখো, নিম্নের কোনটি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়? আমরা জানি যে 4টা চক্র থাকে, গ্লাইকোলাইসিস, ক্রেবস, তারপর অ্যাসিটাইল কো এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র। এর মধ্যে কোনটা সম্পন্ন হয় না? প্রথমবারে বলে দিয়েছিলাম হয় কোনটা, হয় না কোনটা হবে রাইট অ্যান্সার আর কি। ওকে, হয় না কোনটা? দেখো, ক্রেবস চক্র। ক্রেবস চক্র মানে তো শক্তি নিয়ে কাজ করা, আর ইলেকট্রন প্রবাহতন্ত্র মানে শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এবং এডিবি কে এটিপিতে রূপান্তর করা মানে এটাও শক্তিতে রূপান্তর করা। তাহলে হয় না কোনটা? গ্লাইকোলাইসিস। বাচ্চারা একটা জিনিস খেয়াল করবা, গ্লাইকোলাইসিস মূলত ঘটে সাইটোপ্লাজমে, নট মাইটোকন্ড্রিয়াতে। গ্লাইকোলাইসিস ঘটে কোথায় বলতো? সাইটোপ্লাজমে। এটা একটু মাথায় রাখতে হবে ভাই, কোথায় ঘটে? সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে। ওকে, বুঝে যাচ্ছে সবকিছু এই জায়গাটাতে? আমার মনে হয় যে রাইট অ্যান্সার এইটাই হবে আর কি। ঠিক আছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে, আসো। তাহলে হবে কোনটা বলো? গ্লাইকোলাইসিস কোথায় হচ্ছে আর কি? গ্লাইকোলাইসিস হবে হচ্ছে সাইটোপ্লাজমে। রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে সাইটোপ্লাজমে। ওকে, 17 উত্তর হচ্ছে কোনটা? এ। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি 18 নম্বরে কি বলা হচ্ছে আর কি। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কে? এটারও রাইট অ্যান্সার হবে মূলত কি বলতো? মাইটোকন্ড্রিয়া। কি হবে বলতো? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিসকে নিয়ন্ত্রণ করে। ওকে, আবার মাইটোকন্ড্রিয়া একটা আয়নকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+। মাথায় ঢুইকা রাখো, বলো। তাহলে মাইটোকন্ড্রিয়া একটা আয়নের ঘনত্বকে নিয়ন্ত্রণ করে, সেটার নাম কি? ক্যালসিয়াম কি প্লাস বলতো? ক্যালসিয়াম, যেও ক্যালসিয়াম আয়নকে নিয়ন্ত্রণ করে। এতটুকু মাথায় রাখলে এনাফ তোমাদের, আর কিচ্ছু লাগবে না আর কি। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। আমরা চলে যাব হচ্ছে বইয়ে। আমরা বইয়ে দেখবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিয়ে এখন আমরা একটু ঘাটাঘাটি করি। চলো, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটাকে পাওয়ার হাউস বলে, শক্তিঘর বলে, সবকিছু জানি। এইখান থেকে একটা জিনিস রয়েছে আর কি, দেখো, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আছে এইটা। বিজ্ঞানী কার্ল বেন্ডা এটার নামকরণ করেছেন মাইটোকন্ড্রিয়া। আর বিজ্ঞানী অল্টম্যান, ইটস নট অ্যান্টম্যান, ইটস অল্টম্যান, এদের নামকরণ করেন বায়োপ্লাস্ট। ক্লিয়ার রে ভাই? তাহলে বলো আমার সাথে, বলো, কার্ল বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। কার্ল বেন্ডা কি নামকরণ করেন? মাইটোকন্ড্রিয়া। আর অল্টম্যান এদের নাম কি দিয়েছেন বলো তো? বায়োপ্লাস্ট। ক্লিয়ার? কেন বায়োপ্লাস্ট দিয়েছেন জানো? কারণ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট একে অপরের বন্ধু। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট একে অপরের কি? বন্ধু। কেন বন্ধু? তাদের রাইবোজোম হচ্ছে 7S প্রকৃতির। তাদের রাইবোজোম কোন এস প্রকৃতির? 7S প্রকৃতির। এবং কোষের মোট আয়তনের 20 ভাগ হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। মনে রাখবা, সাধারণত প্রত্যেক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে 300 থেকে 400টি, কিন্তু যকৃৎ কোষে মানে মানুষের যকৃৎ কোষে থাকে সবচেয়ে বেশি 1000টি। কিন্তু মানুষ বাদে আরেকটা প্রাণীতে থাকে অ্যামিবাতে থাকে তারও বেশি। তাহলে যদি কখনো আসে মানুষের দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে মাইটোকন্ড্রিয়া কোথায়? সেটা হবে যকৃৎ কোষে। আর যদি যকৃৎ বাদেও যদি অ্যামিবা থাকে, তাহলে রাইট অ্যান্সার দেবে অ্যামিবাতে সবচেয়ে বেশি থাকে, কিন্তু মানুষের দেহে সবচেয়ে বেশি থাকে কোথায়? যকৃৎ। খেয়াল করে দেখো, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনের মধ্যে অনেকগুলো দেওয়া রয়েছে আবরণী, মূলত 5টা থেকে 6টা পয়েন্ট। এদের আবরণী থাকে মূলত লিপোপ্রোটিন দ্বারা।
ওকে, প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ থাকে দুইটা এবং প্রকোষ্ঠের ভেতরে যে মূলত তরল পদার্থ থাকে তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এরপরে ক্রিস্টি, ক্রিস্টি বলতে কি বোঝায়? এই যে ভাঁজ অংশগুলো যেটা বোঝায় তার নাম হচ্ছে ক্রিস্টি। আর এই ক্রিস্টিতে কিছু চকলেটের দানার মতো দেখো লেগে রয়েছে, এগুলোকে বলা হয় অক্সিজম, এদেরকে বলা হয় কি অক্সিজম। আর এই অক্সিজমের ভেতরেই থাকে, অক্সিজমটা হচ্ছে এরকম গুটির মতো, বৃন্তর মতো, এই অক্সিজমের ভেতরেই থাকে এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস। আবারও বললাম, এই অক্সিজমের ভেতরে থাকে এটিপি সিনথেসিস এবং সবার শেষে দেখো বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। মনে রাখবা এদের রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতির। বলো মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম কত এস প্রকৃতির? 70s প্রকৃতির। এটা একটু মাথায় রাখতে হবে। এখানে দেখো এনজাইম এবং কোএনজাইম কত প্রকারের? 100 প্রকারের থাকে। এবং কথা লেখা রয়েছে মাইটোকন্ড্রিয়ার তো ঝিল্লি দুইটা, একটা বহিঃঝিল্লি একটা অন্তঃঝিল্লি। এখানে একটা অংশ থাকে যার নাম হচ্ছে কার্ডিওলিপিন। কি লিপিন বলতো? কার্ডিওলিপিন নামক একটা ফসফোলিপিড থাকে। তাহলে বলো কার্ডিওলিপিন কোন ঝিল্লিতে থাকে? অন্তঃঝিল্লিতে। কোন ঝিল্লিতে? অন্তঃঝিল্লিতে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ, এটা ভুল করা যাবে না। মাইটোকন্ড্রিয়া তো শক্তি উৎপাদন করে, এটা আমরা সবাই জানি, বাট গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটু খেয়াল করে আর কি দেখো, এরা মূলত ক্যালসিয়াম এবং পটাশিয়ামের সক্রিয় পরিবহনে অংশগ্রহণ করে। একটু আগে লিখে দিয়েছিলাম শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, ভুল করা যাবে না। ক্যালসিয়ামের আয়নের ঘনত্ব সঠিক রাখে, এটাও ভুল করা যাবে না। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিসকে নিয়ন্ত্রণ করে, এটাও ভুল করা যাবে না। এটা একটু মাথায় রাখতে হবে আর কি এটাতে। তাহলে দেখো কি বলছে, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের সক্রিয় পরিবহন, শুক্রাণু ডিম্বাণু যে গঠন সেখানে সহায়তা করবে, ক্যালসিয়ামের আয়নের যে সমতা সেটা রক্ষা করবে, অ্যাপোপ্টোসিসকে নিয়ন্ত্রণ করবে। লাস্টের দিকে দেখো, খেয়াল করে দেখবা এইখানে মূলত রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে সহায়তা করে। না পারলেও হবে, বাট এই কয়েকটা জিনিস আমাকে দেখতে হবে আর কি। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার রয়েছে আর কি। ওকে, এই ডিসঅর্ডারের মধ্যে দেখো পার্কিনসন, অ্যালঝেইমার এবং টাইপ 1 ডায়াবেটিস। বাচ্চারা এখানে টাইপ 2 ডায়াবেটিস না, টাইপ 1 ডায়াবেটিস কিন্তু আলাদা। ডায়াবেটিস মূলত হইতেছে টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 2টা হইতেছে আমাদের নিজেদের দোষের কারণে হয়, আর টাইপ 1 মূলত জেনেটিক্যালি কারণে হয় বা বাচ্চাকাল থেকেই হয় টাইপ 1 ডায়াবেটিস। তাহলে বলো মাইটোকন্ড্রিয়াল ডিজিজ কত ধরনের? বলো 100 ধরনের। কত ধরনের? 100 ধরনের। তার মধ্যে কি কি রয়েছে? পার্কিনসন, অ্যালঝেইমার, টাইপ 1 ডিজিজ। টাইপ 1 ডিজিজ, এটা একটু মাথায় রাখো, ইনশাল্লাহ কাজে দিবে। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। চলো, মাইটোকন্ড্রিয়া তো হয়ে গেল, মাইটোকন্ড্রিয়া 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। এরপরের দিকে চলে যাই। দেখো কীট পতঙ্গ এবং ফুল ফলের প্রতি আকৃষ্ট হয় কোনটা? মানে আমরা ক্লোরোপ্লাস্টের ভিতরে ঢুকে গেছি। পরাগায়ন, পরাগায়ন, পরাগায়নে সহায়তা করে রং। রং মানে কি বলো? কোন প্লাস্ট? ক্রোমোপ্লাস্ট। রং মানে কি? প্লাস্ট। পরাগায়নে সহায়তা করে ক্রোমোপ্লাস্ট, মনে রাখতে হবে আর কি এটাতে। ওকে, লিউকোপ্লাস্ট মানে সাদা, এটা থাকে মূলে। লিউকোপ্লাস্ট থাকে কোথায় বলো? লিউকোপ্লাস্ট থাকে মূলত কোথায়? মূলে থাকে। লিউকোপ্লাস্ট থাকে কোথায়? মূলে। ওকে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট মূলত কি সঞ্চয় করে? শর্করা। অ্যামাইলোজ হচ্ছে শর্করা, অ্যামাইলোজ, অ্যামাইলোজ। তাহলে বলো অ্যামাইলোজ কি? শর্করা। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। 20 নাম্বার, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? আমরা জানি সঞ্চয়কারী তিনটা রয়েছে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট যেটা, দেখো অ্যামাইলোপ্লাস্ট এখানে লেখা নাই। ওকে, ইলায়োপ্লাস্ট, ইলায়ো মানে অয়েল, ও আই এল, অয়েল। অয়েল মানে কি? তেল বা চর্বি বা লিপিড, তেল বা চর্বি বা লিপিড। এটা মনে রাখার জন্য আমি একটু মনে রাখি, ইলায়োপ্লাস্ট মানে অয়েলোপ্লাস্ট, অয়েল মানে লিপিড। তাহলে দেখো অয়েল, ইলায়োপ্লাস্ট সঞ্চয় করবে লিপিডকে, অ্যামাইলোপ্লাস্ট সঞ্চয় করবে অ্যামাইলোসকে। তাহলে বলো অ্যালিউরোপ্লাস্ট কাকে সঞ্চয় করবে? অ্যালিউরোপ্লাস্ট একটা জিনিসকে সঞ্চয় করবে, সেটা হচ্ছে প্রোটিন। তাহলে বলো কারে সঞ্চয় করবে? অ্যালিউরোপ্লাস্ট প্রোটিনকে সঞ্চয় করবে। কাকে? প্রোটিনকে সঞ্চয় করবে অ্যালিউরোপ্লাস্ট। ওকে, চলো এরপরে দেখি 20 নাম্বার হয়ে গেল আর কি, তাই না? আমরা একটু রেস্টে দেখে যেতে পারি আর কি, 2-1 মিনিটে একটু রেস্টে দেখে যেতে পারি আর কি। আমরা আমরা প্রায় বেশ খানিকক্ষণ ক্লাস করে ফেলছি আর কি। আচ্ছা বলো, যে কয়দিনে ক্লাস করছো এখন এই মুহূর্তে তোমাদের ক্লাস কেমন লাগছে আর কি? কি অবস্থা? আমাদের টপিক ধরে ধরে আলোচনা বলো, বিশ্লেষণ বলো, সবকিছু মিলে তোমাদের অনুভূতি শুনতে যাচ্ছি আর কি একটু। তোমরা একটু পানি টানি খেয়ে নাও, আমি একটু খেয়ে নিই। আজকের ক্লাস টেনে তোমাদের
আজকের ক্লাসটা নিয়ে তোমাদের অনুভূতি আমি একটু শুনে নিই আর কি এটাতে। ওকে, দেখি তোমাদের। তানভীর কমেন্ট করেছে জুস না জোস। তানভীর কমেন্ট করেছে জোস। আচ্ছা আচ্ছা তানভীর, প্রায় 50 মিনিট হলো অথচ একটু ক্লান্তি লাগছে না, খুব সুন্দর কাজ হচ্ছে। থ্যাংক ইউ ইমরান খান, থ্যাংক ইউ। ওকে, তোমরা শুধুমাত্র লেগে থাকো, বিশ্বাস করো যারা পরিশ্রমের সৃষ্টিকর্তা তাদেরকে ফেলে দেয় না। আমি শুধু অপেক্ষায় রয়েছি। আমি জানি আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমার কোমরে বেশ ব্যথা, আমি বেল্ট পরেই ক্লাস নিচ্ছি তোমাদের। আমার ভালো লাগবে এইটাই, তোমরা চান্স পাওয়ার পরে হয়তোবা ভুলে যাবা, ব্যাপার না, বাট একটাবার জানে যে ভাইয়া চান্স পাইছে। ওকে, দ্যাট ইজ দ্য মানে বেস্ট মোমেন্ট, দ্যাট ইজ দ্য বেস্ট মোমেন্ট, দ্যাট ইজ দ্য বেস্ট মোমেন্ট। এটা এটা সত্যি আমার ভালো লাগবে আর কি। আর তোমরা ফেড আপ হও না আর কি, বলছো, শেষ লড়াইটা চালিয়ে যাও, শেষ লড়াইটা চালিয়ে যাও। গোল না দেওয়া পর্যন্ত থেমো না, মাঠ থেকে উঠে এসো না, হবেই। আচ্ছা শোনো, যদি শর্করা ফ্যাক্টরি জিজ্ঞাসা করে আর কি, বুঝছো, শর্করা ফ্যাক্টরি জিজ্ঞাসা যদি করে তাহলে তুমি দিয়ে দিও ক্লোরোপ্লাস্ট ভাইয়া। আর যদি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি দেয় তাহলে তুমি এটা দিয়ে দিও গোলজি বডি আর কি। এটা একটু মাথায় রাখো তানভীর, বুঝছো। বাংলা যদি বলে শর্করা ফ্যাক্টরি তাহলে দেবে ক্লোরোপ্লাস্ট, আর যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ইংরেজিতে তাহলে দেবে গোলজি বডি। এখন বলতে পারো বায়োলজি এমনি কেন, বায়োলজি এমনই, কিছু করার নাই আর কি। সরি ভাই, সরি গাইস। ওকে চলো তাহলে আমরা শুরু করি আর কি, 20-এর পর থেকে আবার একবার শুরু করি। ইনশাল্লাহ। চলিয়ে যাই, আমরা আবার যাই আমাদের ক্লাসে। আমি ঠান্ডা কফি খাচ্ছি, কিছু করার নাই। ওকে, ক্ষুধা লাগছে, সারাদিন আজকে অনেক কষ্ট গেছে আর কি, অফলাইনে ক্লাস নিয়ে তারপরে সবকিছু করে আর পারছি না রে ভাই, আর পারছি না রে ভাই। চলো শুরু করি, আল্লাহর রহমতে আবার শুরু করি, চলো যাই। 21 নাম্বার, ক্লোরোপ্লাস্টে রয়েছে কি? আমরা জানি ক্লোরোপ্লাস্ট মূলত 4টা উপাদান দ্বারা গঠিত। ওকে, একটাকে বলা হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল এ। একটাকে কি বলা হচ্ছে বলতো? ক্লোরোফিল, ক্লোরোফিল এ। আরেকটাকে বলা হচ্ছে ক্লোরোফিল বি। ওমা, বড় হাতের বি লিখলাম কেন? আচ্ছা ধরে রাখো, ক্লোরোফিল বি। এরপরে হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিন, ক্যারোটিনের কালার হইতেছে ওই যে কমলা, ক্যারোট, ক্যারোটিন। আর একটা হচ্ছে জ্যান্থোফিল। ওকে, জ্যান্থোফিল। তাহলে বলো, তাহলে আমাকে বলো তো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কয়টা জিনিস দ্বারা গঠিত? 4টা, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। ওকে, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে ক্লোরোফিল এ, থাকে 75%। আর ক্লোরোফিল বি থাকে কত তোমরা সবাই জানো, 100 থেকে 75 বাদ দিলে থাকবে 25। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? ক্লোরোফিল এ 75% আর ক্লোরোফিল বি 25%। রাইট অ্যান্সার হচ্ছে 21-এর ক, 21-এর ক। ভেরি গুড ইমরান, 21-এর ক রাইট অ্যান্সার দিয়েছো, 21-এর ক। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি 21-এর ক। এরপরের দিকে যাবো সেন্ট্রিওল, নট সেন্ট্রাল এখন পড়বো না, এখন আমরা পড়াশোনা করবো একটু কি বলো, ক্লোরোপ্লাস্ট একটু পড়াশোনা করব। চলো, প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ দেহের মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু। তাহলে যদি কখনো বলা হয় সবচেয়ে বড় অঙ্গাণুর নাম কি, আমার কথাগুলো শোনো, দেখবা পরীক্ষার খাতায় মাথায় এই জিনিসগুলো নিয়ে বাঁচবে। সবচেয়ে বড় অঙ্গাণুর নামটা হচ্ছে প্লাস্টিড। সবচেয়ে বড় অঙ্গাণুর নামটা কি? সবচেয়ে বড় অঙ্গাণুর নামটা হচ্ছে প্লাস্টিড। এবং এই প্লাস্টিডটা মূলত আবিষ্কার করেন, আমি আমার স্টুডেন্টদেরকে বলি বিজ্ঞানী শিম্পাঞ্জি। তোমরা পড়ো শিম্পাঞ্জি, আমি আমার বাচ্চা কাচ্চাদের এটাই বলি, বিজ্ঞানী শিম্পাঞ্জি মানে শিম্পান। চলো আসো, এটা থাকে না কোথায় কোথায়? এটা থাকে না মূলত ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। এইটা শুনে মনে হইতেছে কিরে ভাই, শৈবালে ক্লোরোপ্লাস্ট থাকবে না? ভাই ব্যাপারটা হইতেছে বাংলা নাম, এটা কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া, এটা কিন্তু ব্যাকটেরিয়া, আর এর নাম বাংলায় হয়ে গেছে নীলাভ সবুজ শৈবাল। কি আর বলবা, কিছু করার নাই, নামে শৈবাল হলে এটা ব্যাকটেরিয়া। ওকে, এরপর দেখো প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এদের ভাগগুলান দিচ্ছে আর কি, দেখো অনেকগুলান ভাগ দিচ্ছে আর কি, এটা সেটা এটা। প্লাস্টিড প্রধানত 3 প্রকার। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট মানে এরা বর্ণহীন এবং এটা থাকে মূলত মূলে। অলরেডি পর্ণ শেষ। অ্যামাইলোপ্লাস্ট, টেলোপ্লাস্ট, টাইলিউরোপ্লাস্ট পর্ণ কমপ্লিট। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে ফুল বা মূলত রঙিন কোনো কিছু যেটা কিনা পরাগায়নে সহায়তা করে, পরাগায়নে সহায়তা করে। চলে আসি ক্লোরোপ্লাস্ট, মানে সবুজ বর্ণে যেটা থাকে সেটাই ক্লোরোপ্লাস্ট। এই লাইনও পর্ণ শেষ। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। এখন দেখো এটাকে কি বলা হচ্ছে? কোষের রান্নাঘর বলা হচ্ছে। ওকে, এখন যে ব্যাপারটা হচ্ছে এটাকে বলা হচ্ছে শর্করাজাত খাদ্যের কারখানা। ভাই এটা নিয়ে একটা ফ্যালাসি রয়েছে, একটু মনোযোগ দাও।
কথা একটু বলে দিই আর কি। যদি আসে শর্করাজাত খাদ্যের কারখানা, বাংলা যদি আসে তাহলে দেবা ক্লোরোপ্লাস্ট, আর যদি আসে ইংরেজিতে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তাহলে দেবা গোলজি বডি। দেখো একই জিনিস, বাট কিছু করার নাই। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আমার সাথে বলো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গোলজি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গোলজি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গোলজি বডি। আর কি বলা হয়েছে বলো তো, কি কোষের কি বলা হয়েছে, শর্করাজাত খাদ্যের কারখানা। এটা হলে বাংলা আসলে হবে ক্লোরোপ্লাস্ট। ওকে, এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, একটু মাথায় রাখো, খেয়াল করে দেখো। শক্তি তৈরি করে মাইটোকন্ড্রিয়া, আর এই শক্তিকে কনভার্ট করে ক্লোরোপ্লাস্ট। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। কিভাবে রূপান্তর করে? আচ্ছা একটা জিনিস দেখো তো, পাতার উপরে পড়ে তো সূর্যের আলোক, তাই না? সূর্যের আলোক উদ্ভিদে এসে এটিপি বা রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, তার মানে এটাতে শক্তির রূপান্তর হচ্ছে, তাই তো? এই জন্য এটা হচ্ছে কথা। এখন চলে আসে আর কি, দেখো সেটা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি থাকে। এদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এরাও মূলত 5 থেকে 6টা পয়েন্ট দ্বারা এদেরকে আমরা মূলত আলোচনা করার মধ্যে যে জায়গাটাতে তোমাকে একটু মনে রাখতে হবে, যারাই দ্বিস্তরী যেমন আবরণী ঝিল্লি, তারা সবাই লিপোপ্রোটিন দ্বারা মানে তাদের আবরণ গঠিত। এই যে দেখো 2 স্তরী না, লিপোপ্রোটিন দ্বারা গঠিত, কিন্তু একমাত্র ব্যতিক্রম ক্লোরোপ্লাস্ট। এরা দ্বিস্তরী হওয়া সত্ত্বেও এদের আবরণ গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা তৈরি। বাবারে এই জায়গাটা একটু মাথায় রাখো, বলো তাহলে ক্লোরোপ্লাস্টের আবরণ কি দ্বারা তৈরি? গ্লাইকোসিল গ্লিসারাইড। আবার বলো কি দ্বারা তৈরি? গ্লাইকোসিল গ্লিসারাইড। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আর কি আমাদের। ওকে, এরপরে চলে আসে আর কি, দেখো কি বলেছে, ম্যাট্রিক্স বা স্ট্রোমা, যেটা তরল পদার্থ থাকে, এদের রাইবোসোম 70s প্রকৃতির। থাইলাকয়েড এবং গ্রানাম। এখানে একটা কথা বলেছে, দেখো নাম বলেছে কোয়ান্টাজম। হোয়াট ডু মিন বাই দ্য কোয়ান্টাজম? কোয়ান্টাম মানে ছোট ছোট কণা। এই কোয়ান্টাজম গঠন হয় 4টা জিনিস দ্বারা। ক্লোরোপ্লাস্ট কয়টা জিনিস দ্বারা গঠন হয় বলো? 4টা। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। একটু আগে বলছি না? তাহলে এই থাইলাকয়েডের ভেতরের দিকে থাকবে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। এই সবগুলো মিলে মূলত তৈরি করবে কে? কোয়ান্টোজম। এবং এখানে একটা কথা বলা রয়েছে, দেখো এদের থাইলাকয়েড মানে থালার মতো অংশ, দেখাই দিচ্ছি বুঝাই দিচ্ছি একটু পরে, 10 থেকে 100টি থাকে, মিলে তারা তৈরি করে একটা গ্রানাম। আম মানে এক বচন, যে কোনো শব্দের শেষে আম থাকে মানে সেটা এক বচন। আর প্রত্যেকটা ক্লোরোপ্লাস্টে এরকম গ্রানাম, বহু বচনে গ্রানা থাকে 40 থেকে 60টা। তাহলে দেখো থালা থাকে 10 থেকে 100টা, আর এরকম থালার স্তূপ থাকে কত? 40 থেকে 60টা। এরপরে থাকে ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস। ফটোসিনথেটিক ইউনিটের কাজ সালোক সংশ্লেষণ করা। ডিএনএ এবং রাইবোসোম, বলো তো এদের রাইবোসোম কত এস প্রকৃতির? 70s প্রকৃতির। কত এস প্রকৃতির? 70s প্রকৃতির। দেখো এই প্রশ্ন, ক্লোরোফিল এ 75, ক্লোরোফিল বি হইতেছে 25। এদের কাজের দিকে চলে আসো। কাজের দিকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আসবে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স রক্ষা করে কে? ক্লোরোপ্লাস্ট। একসাথে বলো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স মানে বংশ পরম্পরা। তাহলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স রক্ষা করে কে? ক্লোরোপ্লাস্ট। এখন তো আমাদের প্রশ্ন আসতে পারে এখানে, ভাই এখানে একটা জিনিস, সেটা হইতেছে যে ওই থাইলাকয়েডের জিনিসগুলো কি? এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে এক একটা করে বিস্কুটের মতো যে থালা, এই থালাকে বলা হচ্ছে থাইলাকয়েড। আর থাইলাকয়েড আমরা থালায় কি নিই? থালায় খাবার নেই। থালায় খাবারের নাম কি? কোয়ান্টাজম কি দ্বারা তৈরি? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। রাইট, মনে থাকবে। আর এই থালার স্তূপকে বলা হচ্ছে, একটি স্তূপকে বলা হচ্ছে গ্রানাম। এক বচনে মানে আম। আর এখানে অনেকগুলো গ্রানাম রয়েছে, 1 2 3 4 5 6 7 8, অনেকগুলা। তাহলে একটা স্তূপকে বলা হচ্ছে গ্রানাম। ক্লিয়ার? আর অনেকগুলো থাকলে তার নাম হচ্ছে গ্রানা। আর গ্রানার সংখ্যা কত? 40 থেকে 60টা। আর দেখো এটা একটা গ্রানাম আর এটা একটা গ্রানাম। এই গ্রানামের মাঝখানে দেখো একটা নালী দ্বারা যুক্ত হয়ে গিয়েছে, যার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ল্যামেলি মানে নল। ল্যামেলি মানে কি? নল। আই হোপ সো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো খুব সহজে আর কি এটাতে। ওকে, হ্যাঁ ইমরান খান, সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। ওকে, এটা প্রোটোপ্লাজমের সবচেয়ে বড় নিউক্লিয়াস, এটা এইভাবে আসে না আর কি, বুঝছো? রাইট অ্যান্সারটা ক্রিটিক্যাল ভাবে চিন্তা না করে তুমি সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গ প্লাস্টিড, এটাই তুমি মাথায় রাখো বাবা, এটাই আসবে। ওই নিউক্লিয়াস এটা আসে না এটাতে। চলো এরপরের দিকে আমরা একটু যাই, দেখি এরপরের দিকে আমাদের কি বলছে আর কি। এরপরের দিকে আমাদের চিন্তা করলে আমরা পেয়ে যাব হচ্ছে সেই সেন্ট্রিওলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হইতেছে এরা। এরা পরীক্ষাতে আসে, স্বপ্রজননশীল কোনটা? মাথা তো হ্যাং হয়ে যায়। এটা হচ্ছে সেন্ট্রিওল। কি এটা? সেন্ট্রিওল। এবং এই সেন্ট্রিওলের ছবি দিকে তাকাও আর কি, দেখো এটার নাম কিন্তু সেন্ট্রোজোম। বাচ্চারা দেখো সেন্ট্রোজোমের দেখো একটা আবরণ রয়েছে, তাই না? সেন্ট্রোজোমের আবরণ রয়েছে, কিন্তু সেন্ট্রোজোমের ভেতরে যে নালী, এই নালী কোনো আবরণ নাই। তার মানে সেন্ট্রিওল হচ্ছে আবরণবিহীন, বাট সেন্ট্রোজোম আবরণযুক্ত। কারণটা কি? দেখো এটা সেন্ট্রিওল, এবং সেন্ট্রিওলের ভেতরে যে তরল পদার্থ তার নাম সেন্ট্রোস্ফেয়ার। তাহলে বলো সেন্ট্রোজোম গঠন হচ্ছে দুইটা জিনিস দ্বারা, একটা নাম সেন্ট্রিওল আর একটা নাম সেন্ট্রোস্ফেয়ার।
বাট এদের মধ্যে তাহলে বলো কোনটা আবরণবিহীন, সেন্ট্রোজোম নাকি সেন্ট্রিওল? সেন্ট্রিওল হচ্ছে আবরণবিহীন এবং এরা একসাথে থাকে তিনটা করে বান্ডেল। কয়টা করে? তিনটা করে বান্ডেল হিসেবে থাকে এবং ইন টোটাল বান্ডেলের সংখ্যা হচ্ছে 9টা। তাহলে একটা বান্ডেলে যদি তিনটা নালিকা থাকে, নালিকা বা অনুনালিকা বলি, তাহলে বলো তো 9টা তিন টোটাল কয়টা থাকবে? 27টা। 9টাতে কয়টা থাকবে? 27টা। তাহলে বলো কি বলা হয়েছে আর কি, এদের মূলত দেখো সেন্ট্রিওল প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত। 9টা ত্রয়ী কি দ্বারা গঠিত বলতো? অনুনালিকা দ্বারা গঠিত। ত্রয়ী, ত্রয়ী মানেই 3। তাহলে বলতো ইন টোটাল অনুনালিকা কতটা? ইন টোটাল অনুনালিকা হবে কত? 9 × 3, তাহলে কত হইল? 27টি। তাহলে যদি কখনো বলা হয় ইন টোটাল অনুনালিকা কতটা? 27টা। আর যদি কখনো বলা হয় ত্রয়ী অনুনালিকা কতটা? 3 দিয়ে ভাগ দিবা 27কে, তাহলে হবে কয়টা? 9টা। মাথায় এতটুকু রাখতে হবে। ক্লিয়ার? এরা মূলত কোথায় কোথায় থাকে না, সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদে। আবারও বলো আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদে সেন্ট্রিওল থাকে না। আমার সাথে সাথে বলো আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদে সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল থাকে না। চলো সেন্ট্রিওলের কাজ আগে বলে দিছি। সেন্ট্রিওল মানে সুতার মতো মাকুতন্তু গঠন করে কোষ বিভাজনের সময়। ওকে, কোষ বিভাজনে সহায়তা করে। বাচ্চারা এখানে একটা জিনিস খেয়াল করবা, কোষ প্লেট, কোষ প্লেট। যদি কোষ প্লেটের কথা বলো তাহলে দিয়ে দেবা গোলজি বডি। আমি আবারও বলে দিলাম কি বডি দিবা? গোলজি বডি। আমার সাথে সাথে পড়ো, কোষ প্লেটের কথা বলে কি দিবা? গোলজি বডি। আর কোষ বিভাজনে সহায়তা করে কোনটা? সেটা হচ্ছে সেন্ট্রিওল। এরপর দিকে চলে আসো, যেহেতু সেন্ট্রিওল মানে সুতা, তার মানে এরা হইতেছে সিলে এবং ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করবে। আর পরীক্ষাতে যেটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে শুক্রাণুর লেজ তৈরিতে। তাহলে বলো শুক্রাণুর লেজ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? সেন্ট্রিওল। তাহলে এইখান থেকে দেখো তিনটা জিনিস ভুল করবে না, মাকুতন্তু সেন্ট্রিওল, কোষ বিভাজনে সহায়তা করে সেন্ট্রিওল, নট কোষ প্লেট। কোষ প্লেট হলে গোলজি বডি, আর শুক্রাণুর লেজ গঠন করবে কে? সেন্ট্রিওল। ক্লিয়ার? একটা জিনিস এটাকে খেয়াল করে দেখো, শুক্রাণুর ডিম্বাণু গঠন করেছিল মাইটোকন্ড্রিয়া, শুক্রাণুর অ্যাক্টোজোম গঠন করেছিল গোলজি বডি, আর শুক্রাণুর লেজ গঠন করতেছে কে বলো? সেন্ট্রিওল। এটা একটু মাথায় রাখতেই হবে আমাদেরকে, কিচ্ছু করার নেই এটা। চলো আমরা এর পরের দিকে খেয়াল করি, সেন্ট্রিওলের প্রাচীর কয়টি অনুনালিকা দ্বারা গঠিত? অনুনালিকা এবং ত্রয়ী অনুনালিকা, শুধু অনুনালিকা না, ত্রয়ী অনুনালিকা কয়টা? 9টা। আর যদি শুধু অনুনালিকা বলতো, শুধু অনুনালিকা বলতো তাহলে কত হইতো বলো? তাহলে 9 × 3, তাহলে হয়তো কত? 27টি। এটা একটু মাথায় রাখো। শুধু বলেছে নাকি ত্রয়ী বলেছে? উত্তর হচ্ছে 22-এর 3। 22-এর 3। চলো 23-এর দিকে চলো যাই আর কি, দেখি কি বলেছে। শুক্রাণুর লেজ তৈরি করে কোনটি? আহারে কি চমৎকার প্রশ্ন! শুক্রাণুর লেজ তৈরি করে কোনটি? এটা না পারলে নিজের গালে নিজে 2টা থাপ্পড় মারো আর কি, এত সুন্দর করে ভাইয়া পড়াইতেছে। তাহলে এটা কি হবে বলো? সেন্ট্রিওল। রাইট অ্যান্সার কোনটা হবে বলো? সেন্ট্রিওল। ওকে, নট সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কিন্তু আবরণ রয়েছে, ওকে, সেন্ট্রিওলের আবরণ নাই। তাহলে 23-এর উত্তর হবে কি? 23-এর উত্তর হবে গ, সেন্ট্রাল। চলো 24 নাম্বার, কোন বিজ্ঞানী উদ্ভিদের মাইক্রোটিউবুলস আবিষ্কার করেন? এই ইচ্ছা করে এই প্রশ্নটা কঠিন দিছে আর কি, এগুলা প্রশ্নটা একটু কঠিন দিছে আর কি। কোন বিজ্ঞানী মাইক্রোটিউবুলস আবিষ্কার করেন? এটার উত্তরটা হবে রবার্ট ও ফ্রাঞ্জি। বিজ্ঞানী রবার্ট এবং ফ্রাঞ্জি, মাইক্রোটিউবুলস। আচ্ছা তোমাদের একটা কথা বলি, আবরণীবিহীন অঙ্গাণু কি বিহীন? আবরণী মানে ন্যাংটা অঙ্গাণু কারা? আবরণীবিহীন অঙ্গাণু কারা কারা? আবরণীবিহীন অঙ্গাণু আমাদের মাথায় মনে থাকবে একটা জিনিস দ্বারা, তোমরা জানো সেটা কে সেরা বলো তো? তোমরা জানো মামাই সেরা, মামাই সেরা। তাহলে মা দিয়ে মাইক্রোটিউবিউল, মা দিয়ে কি? মাইক্রোটিউবিউল, টিউবিউলস। আবার মা দিয়ে মাইক্রো ফিলামেন্ট, ফিলামেন্ট মানে সুতা, মাইক্রো কি মেন বলতো? ফিলামেন্ট বা ফিলামেন্টস। আর রস্যই দ্বারা এদের মধ্যবর্তী ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গেল এটা। দন্ত স, দন্ত স দ্বারা সেন্ট্রিওল, ওই যে যেটা একটু সেন্ট্রিওল পড়লাম ভাই, সেন্ট্রোজোম না কিন্তু সেন্ট্রিওল। আর র দ্বারা হইতেছে আমাদের সেই সার্বজনীন অঙ্গাণু রাইবোজোম, রাইবোজোম। তাহলে বলো বাচ্চারা, অঙ্গাণুবিহীন আবরণীবিহীন অঙ্গাণু কারা? মামাই সেরা। কারা সেরা? মামাই সেরা। মামি সেরা না কিন্তু, মামাই সেরা। মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল এবং কি জম? রাইবোজোম, রাইবোজোম। আমার সাথে সাথে পড়ো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করবে, পরিশ্রমকারীদের আল্লাহ তাআলা কবুল করবে, অবশ্যই কবুল করবে। ওকে, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। জীবনের এই দুঃখের গল্পগুলো যাতে পরবর্তী প্রজন্মকে তুমি বলতে পারো।
পরবর্তী কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে যেতে বলতে পারো যে না আমি পারছি, আলটিমেটলি আমি পারছি, হয়তো আমার দ্বারা হচ্ছিল না কোনো কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, মানসিক কারণে বা নিজের ভুল সিদ্ধান্তের কারণে। এন্ড অফ দ্য ডে সোজা হয়তো দাঁড়াইতে পারছো না, সোজা হয়তো দাঁড়াইতে পারছো, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারছো। দ্যাটস দ্য লাইফ, দ্যাটস দ্য স্টোরি অফ ইউর লাইফ। ট্রাই টু মেক দ্য স্টোরি অফ ইউর লাইফ। যে স্টোরিটা তুমি পরবর্তী প্রজন্মের কাছে কনভে করতে পারবা, করতেই হবে। সবার জীবনের একটা চমৎকার সুন্দর স্ট্রাগলফুল স্টোরি থাক। এই তো জীবন, না? পারবো আমরা। চলো তাহলে রবার্ট ফ্রাঞ্জি এটার উত্তর হবে আর কি এটাতে। ওকে, চলো এরপরে দেখে আমাদের কি বলছে। প্রশ্নটা বলছে কি পারঅক্সিজম কোন কোষে বেশি থাকে। আচ্ছা, এটা পরের আগে আমরা একটা জায়গাতে আসি, যে কোষীয় কঙ্কাল। ভাই কোষীয় কঙ্কাল থেকে যেটা সবচেয়ে বেশি আসবে, কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন আবিষ্কার করেন বিজ্ঞানী কোল্ট জব। এটা পরীক্ষাতে বেশি আসে, আমি ওটা দিই নাই, আমি দিচ্ছি ফ্রাঞ্জির কথা আর কি। এবং এই কোষীয় কঙ্কালের মধ্যে দেখো মাইক্রোটিউবুলস, এটা আবিষ্কার করেছেন রবার্ট এবং ফ্রাঞ্জি। রবার্ট এবং ফ্রাঞ্জি, এদের কাজ তেমন কোনো কিছু নাই, সবার কাজই হইতেছে মূলত ওই চলাচলে সহায়তা করা, তারপরে কোষের আকার আকৃতি ঠিকঠাক রাখা ইত্যাদি। আসল জায়গা আসো এখানে আর কি। দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্টের এখানে বিভিন্ন কোষে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে। বাচ্চারা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট 4 ধরনের পাওয়া যায়, এটা দরকার। কি কি? কেরাটিন, ল্যামেলিন, নিউরোফিলামেন্ট, ভাইমেন্টিন। আবার আমার সাথে সাথে বলো বলো, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কয় ধরনের? 4 ধরনের। কেরাটিন, ল্যামেলিন, নিউরোফিলামেন্ট, ভাইমেন্টিন। আমার সাথে আবারও বলো, কেরাটিন, ল্যামেলিন, নিউরোফিলামেন্ট এবং কি মেনটিন? ভাইমেন্টিন। মনে রাখতে হবে কিন্তু এটা। ক্লিয়ার এতটুকু? ওকে, চলো আসো পারঅক্সিজম। পারঅক্সিজম থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে থাকে একটা এনজাইম, সেই এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেজ এনজাইম। এই ক্যাটালেজ এনজাইম কাকে কেটে দেয় জানো? হাইড্রোজেন পারঅক্সাইডকে। ভাই হাইড্রোজেন পারঅক্সাইড বিষ, এটা যদি আমরা কাটি তাহলে ভালো জিনিস পাবো, পানি এবং অক্সিজেন পাবো। পানি এবং কি পাবো বলো তো? অক্সিজেন পাবো। ঠিক এই কাজটাই মূলত এরা করে আর কি, যার অপর নাম হচ্ছে মাইক্রোজোম। তাহলে বলো পারঅক্সিজমের অপর নাম কি? মাইক্রোজোম। এখানে একটা এনজাইম থাকে, নাম কি? ক্যাটালেজ। ক্যাটালেজ কারে ধ্বংস করে দেয়? হাইড্রোজেন পারঅক্সাইডকে ধ্বংস করে ভালো জিনিস উৎপাদন করে, পানি এবং অক্সিজেন। পানি এবং অক্সিজেন। আর এই পারঅক্সিজমটা থাকে আমাদের যেই জায়গাটাতে বেশি বর্জ্য পদার্থ থাকে, খারাপ পদার্থ থাকে। কোথায় বর্জ্য পদার্থ বেশি থাকে বলো তো? কিডনিতে থাকে আর লিভারে থাকে। কেন? কিডনিতে সকল বর্জ্য পদার্থ ছাঁকুনির জন্য যায়, আর লিভারের কাজ কি? এবারে সবকিছু জমা রাখে, ভালো খারাপ সবকিছু জমা রাখে লিভার। তাহলে লিভার এবং কিডনিতে সবচেয়ে বেশি পরিমাণে পারঅক্সিজম থাকবে, মাথায় রাখতে হবে। চলো আসি, দেখো গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম থেকে শুধু একটা জিনিস পড়বা, এটা বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে, আর কিচ্ছু পড়তে হবে না। চলো, বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে, ভাই এতটুকু জানার লাগবে না। তাহলে বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে কোনটা? গ্লাইঅক্সিজম। চলো আসি, দেখো বলা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বরের একটা আবরণ থাকে যার নাম টনোপ্লাস্ট। কি প্লাস্ট? টনোপ্লাস্ট, রাইট। দেখো এরা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। এটা নিয়ে আবার একটা কথা বলে দিই, যদি অম্লত্ব এবং ক্ষারত্বের কথা আছে তাহলে উত্তর দেবা সাইটোপ্লাজম, আর যদি বলা হয় কোষের পিএইচ রক্ষা করে কে, তাহলে উত্তর দেবা কোনটা? কোষ গহ্বর। কোষ গহ্বর, ভেসিকল লাগবে না, বেসিকল লাগবে না। আসো, পারঅক্সিজম বেশি থাকে কোথায়? লিভার, ব্রেইন, হৃৎপিণ্ড, বোন ম্যারো। তাহলে একটু আগে বলছিলাম পারঅক্সিজম বেশি থাকে দুইটা জায়গাতে, একটা নাম হচ্ছে লিভার, এবং উত্তর যদি আরেকটা বলি, আরেকটা যদি উত্তর বলা হয় তাহলে সেটা হবে কোনটা? কিডনিতে। সেটা হবে কোনটা বলো তো? কিডনিতে থাকবে পারঅক্সিজম বেশি। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি আমাদের 26 নম্বরে কি বলছে আর কি। চর্বি বা লিপিড বিভাগ নিয়ন্ত্রণ করে কে? ওই যে চর্বি মানে কি, অঙ্কুরোদ্গম কালে তো লাগবে কি বলতো? লিপিড লাগবে, লিপিড লিপিড। তাহলে চর্বি বা লিপিড বিভাগ নিয়ন্ত্রণ করবে মাইটোকন্ড্রিয়া? না। পারঅক্সিজম? না। গোলজি বডি? না। রাইট অ্যান্সার কোনটা? গ্লাইঅক্সিজম। কারণ গ্লাইঅক্সিজম এই চর্বি ব্যবহার করে কি করে বলতো? অঙ্কুরোদ্গম করে। কি করে? অঙ্কুরোদ্গম করবে, মাথায় রাখতে হবে। কারণ অঙ্কুরোদ্গমের জন্য দরকার হইতেছে তেল, আর তেল মানেই হইতেছে কি বলো? লিপিড। তেল মানেই কি বলো? লিপিড। ওকে, পারবা তোমরা। চলো 26, তারপরে চলে আসি 27 নম্বর। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলে? দারুণ একটা কথা। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ, আর একটা রয়েছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ। আমি দুইটাই তোমাদের লিখে দিচ্ছি, দুইটাই পরীক্ষাতে আসতে পারে। পথে প্রাণী, পথে প্লাজমোডিয়াম। পথে প্রাণী, পথে প্লাজমোডিয়াম। তাহলে বলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হচ্ছে? পথে প্রাণী, পথে প্লাজমোডিয়াম। আর উদ্ভিদ কোষকে তাহলে কি বলা হবে? লিম্ফোসাইট? না। হেমোসাইট? না। প্লাজমোডিয়াম? না। উত্তর কি? সিনোসাইট। উত্তর কি? সিনোসাইট। তাহলে বলো উদ্ভিদ কোষকে কি বলা হবে? সিনোসাইট। আর প্রাণী কোষকে কি বলা হবে বলো তো? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। চলো এরপরের দিকে যাই আর কি আমরা। 27, 28 উত্তরে যাই। দেখো কোষের সূচের আকারে ক্যালসিয়াম অক্সালেটের কেলাসকে কি বলে? চমৎকার একটা প্রশ্ন ভাই, মেডিকেলে আসার মতো জোস একটা প্রশ্ন, মেডিকেলের স্যারেরা বেশি পছন্দ করে। এখানে দুইটা মানে যৌগের কথা বলা রয়েছে, একটা ক্যালসিয়াম অক্সালেট আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর একটা কি? ক্যালসিয়াম
কার্বনেট। মনে রাখবা ক্যালসিয়াম অক্সালেটটা সূচের মতো ধারালো, খারাপ। কিভাবে মনে রাখবো? আমাদের কিডনিতে পাথর হয় এবং কিডনিতে পাথর হওয়ার জন্য সবচেয়ে দায়ী যেই যৌগটা সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। আর এই ক্যালসিয়াম অক্সালেট দ্বারা যদি পাথর হয়, সেই পাথরটা হয় কেমন জানো? এরকম খাঁচকাটা। আর এই পাথর যখন মূত্রথলিতে যায়, ওই মানুষের মূত্রথলি ফুটা করে চলে যায়, রক্ত বের হয়ে যায় মূত্রথলি দিয়ে। তাহলে এটা খুবই খারাপ। ক্যালসিয়াম অক্সালেট সুচালো। ক্যালসিয়াম অক্সালেট কি? সুচালো। ওকে, যার অপর নাম হচ্ছে র্যাফাইড। যার অপর নামটা কি? র্যাফাইড। তাহলে ক্যালসিয়াম অক্সালেট সুচালো এবং তাকে কি নামে ডাকা হয়? র্যাফাইড নামে ডাকা হয়। ওকে, আর ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে আঙ্গুরের থোকার মতো। কিসের থোকার মতো বলো তো? আঙ্গুরের থোকা। আঙ্গুরের থোকার মতো, যার অপর নামটা হচ্ছে সিস্ট। সিস্ট মানে কি? সিস্ট মানে পানিপূর্ণ থলে। এইরকম পানিপূর্ণ থলে। বলতো আঙ্গুর কি এরকম পানিপূর্ণ থলে না? থলে না, এই জন্য এদের নাম হচ্ছে সিস্ট। সিস্ট থেকে আসে সিস্টোলেট। তাহলে দুইটা জিনিসের দিকে খেয়াল করি আর কি। দেখো কি বলা হয়েছে? ক্যালসিয়াম অক্সালেট এটা খুবই খারাপ, কাটার মতো, নাম হচ্ছে র্যাফাইড। ওকে, রাফ। র্যাফাইড মানে রাফ। ওকে, এবড়ো খেবড়ো। আর দেখো ক্যালসিয়াম কার্বনেট আঙ্গুরের থোকা মানে কি? আঙ্গুরের ভেতরে কি পানি থাকে না? সিস্ট মানে পানিপূর্ণ থলে, এই জন্য এটার নাম হবে সিস্টোলিথ। তাহলে এখানকার রাইট অ্যান্সার হবে কোনটা? র্যাফাইড। রাইট অ্যান্সার হবে কোনটা? র্যাফাইড। 28। চলো 29-এর দিকে যাই। চলো, নিচের কোনটি ক্রোমোজোম সংখ্যা সঠিক নয়? আচ্ছা, এটা নিয়ে তো অনেক কথাবার্তা বলা আছে। ক্রোমোজোমে আমরা ঢুকবো, ঢোকার আগে আমরা একটা জিনিস পড়বো আর কি এটাতে। ওকে, চলো একটা জিনিসের দিকে আমরা একটু যাই। নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস থেকে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো। নিউক্লিয়াসের 4টা অংশ থাকে। নিউক্লিয়াসের 4টা অংশের মধ্যে প্রথমে দেখো নিউক্লিয়ার এনভেলপের নিউক্লিয়ার রন্ধ্র যেটা থাকে, এই রন্ধ্রে যে দেখো ফুটা, এই ছিদ্রে এটা থাকে 9 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 9 ন্যানোমিটার। চলো আসে এরপরের দিকে। দেখো এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ভাই, নিউক্লিওপ্লাজমের অপর নাম ক্যারিওলিম্ফ। এই নিউক্লিওপ্লাজম এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, কারণ এনজাইম কাজ করতে গেলে দরকার পানির। নিউক্লিওপ্লাজম। চলে আসি নিউক্লিওলাস আবিষ্কার করেন বিজ্ঞানী ফন্টানা, এবং এই নিউক্লিওলাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইখানে নিউক্লিওটাইড পাওয়া যায়। কোথায় বলতো? নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে নিউক্লিওলাস। তাহলে বলো নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কোনটা? নিউক্লিওলাস। আর সবার শেষে দেখো ক্রোমাটিন তন্তু। ভাই, ক্রোমাটিন তন্তু মানে ক্রোমোজোম, যেটা কিনা আমাদের কি করে বলতো? বংশগতি ধারক এবং বাহক। লাগবে না। চলো, কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে রয়েছে একটা সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ অলরেডি পড়ে ফেলছি আর কি আমরা। অক্সালেট, সূচের মতো সিস্টোলিথ, র্যাফাইড। চলো তো, নিঃসৃত পদার্থ থাকে 4টা, এটা ভুল করবা না। হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। তাহলে দেখো নিঃসৃত পদার্থ কি কি? পিগমেন্ট, এনজাইম, হরমোন, আরেকটা কি বলতো? নেকটার মানে মনে রাখবা ফুলের মধু। তাহলে মৌমাছিরা নেকটার সংগ্রহ করে। তাহলে বলো নেকটার বলতে আমরা কি বুঝবো? মধুকে বুঝবো। কি বুঝবো? মধুকে বুঝবো। আর এর বাদে যা যা থাকবে সবই হচ্ছে সঞ্চয়ী। কি? সঞ্চয় উপাদান। ক্লিয়ার এতটুকু? ওকে, হইছে। আই হোপ এটাতে হইছে আর কি জিনিসটা। এরপর আমরা ক্রোমোজোমে ঢুকবো। ক্রোমোজোমে ঢোকার জন্য তো এই ছকটা আছে, এই ছকটা আমরা একটু পড়বো আর কি একটু পরে। সো বলো ক্লাস কেমন হইলো বলো? অনেকটাই তো আমরা আগাইলাম, অনেক আগে গেলাম। এখন একটু রেস্ট দাও, নিচে কেউ একটু রেস্ট দাও। কতক্ষণ ক্লাস হইলো বলো তো? ক্লাস কতক্ষণ হইলো বাচ্চারা? বোর হয়ে গেলা? বোর হইলে জানাও, বা তোমাদের কোনো সাজেশন থাকলে জানাও। জাস্ট জানাও আমাকে একটু। 1 থেকে 1.5 মিনিটের একটা রেস্ট। তোমরাও নাও, আমিও নেই। এই ছকটা ভয় পেও না, বুঝাই দেবো ছকটা। জানাও রিয়াদ। ও রিয়াদ, থ্যাঙ্কস দিয়েছো। ওকে রিয়াদ, ওয়েলকাম। রিয়াদ হাসান। আমি জানি কষ্ট হচ্ছে তোমাদের। কষ্ট হচ্ছে তোমাদের, আমি জানি। কি করবো বলো? এই রোজা থেকে সবার জন্য কষ্ট হচ্ছে, কিছু কিছু কষ্ট মেনে নিতেই হবে আর কি।
আরে এত বড় ছক মনে থাকবে না কেন? দেখো না কিভাবে পড়ায়, রিল্যাক্সে থাকো আর কি। আর সব তো পড়তে হবে না, বোঝো নাই সাম্মি? থ্যাংক ইউ। তাজিম বলেছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ইমরান খান, আমি তো তোমাদের অনেক, তোমরা তো অনেক বড় বড় জায়গার ক্লাস করছো আর কি এটাতে। আমি তো ধরে রাখো তোমাদের সাথে বলতে গেলে নতুন মানুষ, হয়তো আমার সাথে তোমরা হ্যাবিচুয়েটও না ততটা, জানি না। নো বোরিং। আচ্ছা, থ্যাংক ইউ ইমরান ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, অরিজিৎ, আর্থজিৎ, অর্থজিৎ বিশ্বাস 12টা 30-এর মধ্যে শেষ করেন ভাই। চেষ্টা করবো ভাই, জানি না আর কি, আই উইল ট্রাই। চলো যাই, আবার শুরু করি, চলো আবার একটা ক্রোমোজোম নিয়ে শুরু করি। বহুত বড় একটা অধ্যায় না? লাস্টের গুলোর দিকে ইনশাল্লাহ বেশি টাইম লাগবে না আর কি। চলো যাই ইনশাল্লাহ। চলো, ক্রোমোজোমের কিছু জিনিস তোমাদেরকে একটু মূলত একটু বুঝাই দিই আর কি। আসো এখান থেকে কিভাবে একটু মনে রাখবো আর কি। দেখো, সেটা হচ্ছে ধানের থেকে গম কিন্তু বেশি দামি, এটা একটু আমরা জানি। ধানের যদি 24 টাকা কেজি হয়, গমের কেজি হবে তার বেশি, মানে 42 টাকা। তাহলে দেখো, ধান হচ্ছে 24 টাকা কেজি, তাহলে গম হবে কত বলো তো? 42 টাকা কেজি। এটা আরো ভালো করে বোঝার জন্য আমার বায়োলজি লাভার্স ইউটিউব চ্যানেলে দেখবে ক্লাস এসছে, দেখে নিও, আরো ভালো হয়ে যাবে যদি সময় থাকে। গেল এটাতে। আচ্ছা, ভোটটা মনে রাখবো কিভাবে? এই যে দেখো ভি, অনেকে তোমরা ভিভো ফোন ইউজ করো, V20 একটা মডেল রয়েছে V20। তাহলে ভিভো ফোনের জন্য ক্রোমোজোমের হচ্ছে মানে ক্রোমোজোমের সংখ্যা 2n, মানে ডিপ্লয়েড 20। গেল এটাতে। আসো এরপরে দেখো, গরিলা গোল আলু খাই। আমি আবারও বললাম, গরিলা কি খাই? গোল আলু খাই। গরিলা কি খাই? গোল আলু খাই। তাহলে চলো তো, গরিলা গোল আলু, তাহলে গরিলা দেখো গোল আলু কত? 48, আবার গরিলাও কত? 48। তাহলে গরিলা কি খাই? গোল আলু খাই। ওকে, এরপরের দিকে একটু দেখি তো আর কি আমরা। সেটা হচ্ছে যে এই জায়গায় দেখবো যে চীনা বাদাম, চতে চীনা বাদাম, চতে কি বলতো? চীনা বাদাম। আর এটা চতে কি? 40। কিন্তু এই চীনা বাদামটা ইঁদুরে খেয়ে ফেলে, বাদাম কিন্তু ইঁদুরে খায়। বাদাম, বাদামকে মানে ইঁদুর কিন্তু বেশ বাদাম খায়। তাহলে বলো, চীনা বাদামকে কে খাচ্ছে? ইঁদুর খাচ্ছে। তাহলে চীনা বাদামকে যদি ইঁদুর খায়, চতে 40, আবার ইঁদুরের ক্ষেত্রেও কত বলতো? 40। ইঁদুরের ক্ষেত্রেও কত? 40। ওকে। আর কলার এখন হালি দেখবা এক একটা 11 টাকা 12 টাকা করে এই রোজার টাইমে। তাহলে বলো, কলার হালি কত করে? 44 টাকা। কলার হালি কত? 44 টাকা। তাহলে চলো একটু আবারও আমরা একটু করি। দেখো, ধান, ধানের দাম কম 42 টাকা কেজি, গম তার দ্বিগুণ, মানে সরি 24, তাহলে গম তার দ্বিগুণ 42। বলো তো V20 মানে ভুট্টা 20। বলো, গরিলা কি আলু খায়? গোল আলু খায়, মানে 48। ওকে, চলে আসো, ইঁদুর কি খায়? চীনা বাদাম খায়। তাহলে চীনা বাদাম 40, ইঁদুরও কত? 40। আর কলার হালি কত করে? কলার হালি 44 টাকা করে, মানে এক একটা 11 টাকা করে পড়ে। গেল এটাতে। মানুষ আমরা জানি 46। আমরা বলি না যে গরু ছাগল ভাই ভাই, তাহলে গরু এবং ছাগলের 60-60। গরু ছাগল কত বলো? 60-60। এখন চলে আসো কবুতর। বলো তো, কবুতর সবচেয়ে বেশি কেন? কবুতর আকাশ দিয়ে ওড়ে, তার মান বেশি, তার ভাবি বেশি, মাটিতে পাই পড়ে না। তাহলে এটা হবে 80। ওকে, কবুতর বলে যায় 80 ভালোবাসি, 80 ভালোবাসি। ওকে, 80। এরপরে দিকে চলে আসি আর কি। দেখো, সেটা হচ্ছে এই জায়গায় একটু চলে আসি। দেখো, গিনিপিগ। বলতো, মানুষের মানুষের টেস্ট গুলান কার উপরে করা হয়? গিনিপিগের উপরে করা হয়। আগে গিনিপিগের উপরে করা হয় আগে, এই জন্য গিনিপিগের মানটাকে বেশি দেওয়া হয়েছে আর কি। এই জন্য 64। মানুষের টোটালি উল্টা, 46-এর উল্টা হচ্ছে 64। 46-এর উল্টা কত? 64। আর গৃহমাছি,
ওকে, গৃহমাছি। ওকে, গৃহমাছি কততে বলো তো? 12তে। গৃহমাছি কত? 12তে। গৃহ 12তে, তাহলে গৃহমাছি কততে বলতে? 12তে। তাহলে 12টার মধ্যে গৃহে ফিরবে। কি 12টার মধ্যে কিসে ফিরবে? গৃহে ফিরবে। তাহলে গৃহমাছি কত? 12। গৃহমাছি কত? 12। আর গোল কৃমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, দেখো আমাদের পেটে গোল কৃমি থাকে, তার ডিপ্লয়েড কত? সবচেয়ে কম থাকে, মাত্র 2টা। ডিপ্লয়েড কয়টা? 2টা। চলে আসো, রেশম পোকা। রেশম পোকা কত? 46টা। কেমনে মনে রাখবা বলো? মেয়েদের একটা প্রধান শাড়ি রয়েছে, রেশমি শাড়ি। রাজশাহীতে সিল্ক পাওয়া যায়, তাহলে রেশমি শাড়ি, মানুষ রেশমি শাড়ি পরে। মানুষ কোন শাড়ি পরে বলো তো? রেশমি শাড়ি পরে। তাহলে রেশম পোকা 46। রেশম পোকা কত? 46। মানুষ কি পরে? রেশমি শাড়ি পরে। রেশম পোকা 46। আর দেখো হাইড্রা, হাইড্রার হচ্ছে 32। হাইড্রার কি? 32। এটা কিন্তু 2n দেওয়া রয়েছে ভাই। 2n মানে কি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, মানে ডিপ্লয়েড অবস্থায় দেওয়া রয়েছে। কিন্তু যদি শুধু হ্যাপ্লয়েড দেওয়া থাকতো, যদি বলা হইতো যে হাইড্রার মানে শুক্রাণু কত, তাহলে হয়তো 16টি। মানুষের ডিম্বাণু বা শুক্রাণু কত, তাহলে হয়তো কতটি? 23টি। এরকম করে। কিন্তু এখানে দেওয়া রয়েছে ডিপ্লয়েড, তোমাকে হ্যাপ্লয়েড জিজ্ঞেস করতে পারে। তাহলে দেখো আবার একটু বলে দিই, মানুষ রেশমি শাড়ি পরে, মানে 46 46। গরু ছাগল ভাই ভাই 60। কবুতর আকাশ দিয়ে ওড়ে 80 80। ওকে, এরপরে দেখো গিনিপিগ, মানুষের আগে গিনিপিগের উপরে পরীক্ষা চালানো হয়, এই জন্য মানুষের উল্টা 64। গৃহমাছি 12টার মধ্যে গৃহে আসবে, মানে কি? 12। ওকে, গোলকৃমি 2। রেশম পোকা শেষ। ইঁদুর তো খাই কি বলতো? চীনাবাদাম, মানে 40। আর হাইড্রা হইতেছে 32। হাইড্রা 2n কত বলো? 32। হয়েছে এই জায়গাটাতে? ওকে, চলো আমরা একটু জেনে নিই। চলো তাহলে বলো, নিচের কোন ক্রোমোজোমের সংখ্যাটি সঠিক নয়? মানুষ 46 সঠিক, গিনিপিগ 64 সঠিক, গৃহে আসবে 12টার মধ্যে, এটাও সঠিক। তাহলে ধান হইতেছে কত? 24 হবে। রাইট আনসার ছিল ধান। সঠিক নয় কোনটা? ধান। কারণ ধানের সঠিক হইলে কোনটা হইতো বলো? ধান হইতো 24। ধান হইতো কত? 24। 29। চলো 30 নাম্বারের দিকে যাই আর কি আমরা। 30, হাইডার শুক্রাণুতে ক্রোমোজোম কত? আমরা একটু আগে পড়ছিলাম। হাইডার 2n। বলো উত্তরটা দাও। 2n ইকুয়াল ছিল 32টা। 2n ইকুয়াল ছিল কত? 32টা। কিন্তু চাইছে শুক্রাণুতে, প্রশ্ন একটু পড়তে হবে। তাহলে বলো 32টা হবে নাকি 16টা হবে? উত্তরটা আমাকে একটু দাও তো। এটাতে উত্তর কি হবে? 32টা নাকি 16টা? ওকে, রাইট অ্যান্সার হবে, যেহেতু হ্যাপ্লয়েড শুক্রাণু শুধু চাইছে, তাহলে হবে 16টা উত্তর। তাহলে আমাদের 30-এর উত্তর হচ্ছে 16। 30-এর উত্তর কোনটা? 16। ওকে, চলো পরের দিকে আমরা একটু চলে যাই। 30-এর উত্তর 16। তারপরের দিকে যাই আর কি আমরা। চলো 31। 31 বলেছে কি? ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত তাকে কি বলা হচ্ছে? ক্রোমাটিন। চমৎকার একটা কথা বলছে আর কি, মানে ক্রোমোজোমের ভেতরে আমরা ঢুকে গেছি আর কি। মনে রাখবা ক্রোমাটিন, ক্রোমাটিন মানে সুতা। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এটা একটা ক্রোমাটিন, আর এটা ধরে রাখো এটা একটা ক্রোমাটিন। এটার মধ্যে যেটা বেশি প্যাচ, বেশি প্যাচকে বলা হয় হেটারোক্রোমাটিন। কোন প্যাচ? বেশি প্যাচকে বলা হয় হেটারোক্রোমাটিন। আর যেটা কম প্যাচ সেটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। আচ্ছা বলো তো, যেই নারীর মনে অনেক বেশি প্যাচ, সেখানে কি শান্তি থাকে? থাকে না। তাহলে হেটারোক্রোমাটিনে কোনো শান্তি নাই, মানে হেটারোক্রোমাটিন বংশগতিতে অংশগ্রহণ করতে পারে না। আর যে পরিবারে শান্তি, যে মানে নারীরা একটু শান্তশিষ্ট, তারা হচ্ছে ইউক্রোমাটিন, প্যাচ কম। তাহলে বলো কম কুণ্ডলিত অংশ কোনটা হবে? বলো কম কুণ্ডলিত অংশ হবে ইউক্রোমাটিন। তাহলে চলো রাইট অ্যান্সার হবে কোনটা? ইউক্রোমাটিন। ওকে, আর মূলত ইউক্রোমাটিন বংশগতিতে ভূমিকা রাখে, আর হেটারোক্রোমাটিন বংশগতিতে ভূমিকা রাখে না। ওকে, হেটারোক্রোমাটিন বেশি প্যাচযুক্ত। এখন তোমাদের একটা জিনিস দেখায় দিই আর কি। লেখা রয়েছে ক্রোমাটিড, তাই না? ক্রোমাটিড একটু একটা জিনিস দেখানো উচিত তোমাদেরকে। এটা একটা ক্রোমোজোম। ওকে, এটা একটা ক্রোমোজোম। এদের মাঝখানের এই অংশটা ধরে রাখো সেন্ট্রোমিয়ার। ধরে রাখো না, এটাই সেন্ট্রোমিয়ার। ধরার তো কিছু জিনিস নাই। সেন্ট্রোমিয়ার। আচ্ছা, সেন্ট্রোমিয়ার গেল। এখন বলো তো একটা ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা? মনে করবে 1 2 3 4। বেশিরভাগ পোলাপান উত্তর দেয় 4। বাট ক্রোমোজোমকে ভাগ করা হয় কাল্পনিকভাবে ঠিক এই যে এইরকম একটা অবস্থায়, মানে দুইটা সাইড। তাহলে ক্রোমোজোমের সাইড হতেছে 2টা, আর এই সাইডকে বলা হয় ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিডের সংখ্যা কিন্তু 4টি নয়, 2টা। তাহলে একটা ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা? 2টা। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার হচ্ছে সেন্ট্রাল, এবং এই সেন্ট্রোমিয়ার হচ্ছে একমাত্র রংহীন বা অরঞ্জিত অংশ। অরঞ্জিত অংশ এতটুকুই হইতেছে মূলত কি বলতো? সেন্ট্রোমিয়ার। আর এই যে ক্রোমাটিড গুলা, কোন কোন ক্রোমাটিডের একটা অংশে এরকম গোল অংশ লেগে থাকে, যেটাকে বলা হয় স্যাটেলাইট। যেটাকে বলা হয় কি বলতো?
স্যাটেলাইট, স্যাটেলাইট। আর এই স্যাটেলাইটের এখানে যে একটা কোণ তৈরি হয়, এই যে দেখো যে অ্যাঙ্গেল কোণ তৈরি হবে, এটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। এটাকে কোন কুঞ্চন বলা হবে? গৌণ কুঞ্চন। গৌণ মানে সেকেন্ডারি, গৌণ কুঞ্চন। আর এই যে এখানে যে একটা কোণ তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। এটাকে বলা হচ্ছে কোন কুঞ্চন? মুখ্য কুঞ্চন। আর এই গৌণ কুঞ্চনে যেহেতু দেখো তো স্যাটেলাইট লাগতেছে, তাই না? এই গৌণ মানে কুঞ্চনকে বলা হইতেছে কি বলতো? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তাহলে গৌণ কুঞ্চনকে কি বলা হচ্ছে? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, যেখানে লেগে থাকে কি? স্যাটেলাইট। যেখানে লেগে থাকে কে? স্যাটেলাইট। ওকে, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। আর এইখান থেকে আরেকটা যেটা জিনিস আসে, সেটা হচ্ছে যে সোলার ক্রোমোজোমের, সোলার কত নাম্বার ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে? মনে রাখবা, ছোলা, এই যে আমরা রোজার সময় যেটা খাই, ছোলার 1 নাম্বার ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে। বলো, ছোলার কত নাম্বার ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে? 1 নাম্বার ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে। আমার সাথে সাথে বলো, তাহলেই হবে। ছোলার কত নাম্বার ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে বলো তো? 1 নাম্বার ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে। এতটুকু একটু মনে রাখতে হবে এটা কিন্তু। ওকে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো এরপরে দিকে যায় আর কি। 32 নাম্বার, পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায় কোথায়? পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায় মূলত কোথায়? ধান, পেঁয়াজ, কলা গাছ নাকি ধান? সরি, গম, পেঁয়াজ, কলা গাছ নাকি ধান? পলিসেন্ট্রিক ক্রোমোজোম যেটাতে পাওয়া যায়, একদম এমসিকিউ সরাসরি বইয়ে দাগে দেওয়া রয়েছে, এটা মূলত উত্তর হবে কোনটা বলো তো? এটা উত্তর হবে কলা গাছের ক্ষেত্রে। তাহলে পলিসেন্ট্রিক পাওয়া যায় কোথায় বলো? কলা গাছ। এটা উত্তরে একদম ডিরেক্ট দেওয়া রয়েছে, এখানে বোঝানোর মতো কোনো কিছু নাই, এটা একটু মাথায় রাখতে হবে আর কি আমাদের। কলা গাছ এইটাতে দাগানো রয়েছে। চলো, একটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? একটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? চলো আমরা ডিএনএ ডাবল হেলিক্সের দিকে একটু মনোযোগ দিই আর কি। ওকে, ওয়াটসন এবং ক্রিক যে মডেল দিয়েছে, সেই মডেলটা দিকে একটু মনোযোগ দিই আর কি। চলো ওকে, একটু মনোযোগ দিই। ধরে রাখো এটা হচ্ছে ডিএনএ এর ডাবল হেলিক্স, ডিএনএ ডাবল হেলিক্স। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরে রাখো একটা পূর্ণ প্যাচ। ওকে, এই পূর্ণ প্যাচের লেন্থ হইতেছে 34 অ্যাংস্ট্রং। আর এই প্রত্যেকটা পূর্ণ প্যাচে ধরে রাখো তোমার নিউক্লিওটাইড থাকবে 10টা, মানে 10 জোড়া। এ টি সি জি টি এ সি এ 1 2 3 4 5 6 7 8, আবার দিলাম 9, এখানে দিলাম ধরে রাখো আবার একটা টি। তাহলে বলো তো এর বদলে এখানে কি বসবে? টি। টি এর বদলে কি? এ। আবার টি এর বদলে কি? এ। সি এর জন্য কি? জি। জি এর জন্য কি বসবে? সি। টি এর জন্য কি বসবে? এ। এর জন্য টি, আবার সি এর জন্য তি বন্ধন দিয়ে জি, এর জন্য আবার টি, আর টি এর জন্য কি বসবে? এ। এখন বলেছে মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দৈর্ঘ্য কত? আচ্ছা, মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাকে একটু মধ্যবর্তী বলতে কি, দেখো তো এখানে 1 2 10টা রয়েছে না? তাহলে এখানে মনোনিউক্লিওটাইডের সংখ্যা কত জোড়া? 10 জোড়া। তাহলে ইন টোটাল যদি জমি হয় আমার 34 বিঘা, 34 বিঘাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক বিঘার মধ্যে, প্রত্যেক জোড়ার মধ্যে থাকবে কত? 3.4। মানে এটার দৈর্ঘ্যটা হচ্ছে ঠিক এতটুকু, এই যে এতটুকু দৈর্ঘ্য, ঠিক এই যে এতটুকু দৈর্ঘ্য, দুইটা মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রং? তাহলে অবশ্যই এতটুকু জায়গা হবে 34 ডিভাইডেড বাই 10, মানে 3.4 অ্যাংস্ট্রং, 3.4 অ্যাংস্ট্রং। আর যদি বলা হয় এই যে দুইটা প্যাচ, এই দুইটা প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত, এই দুইটা প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত, তখন মধ্যবর্তী দূরত্ব হবে কত? 20 অ্যাংস্ট্রং, 20 অ্যাংস্ট্রং। এটা তো 2D চিত্র, এটাকে এভাবে করলে ঠিক এরকম 3D হয় আর কি, দেখতে রেল লাইনের মতো। সব সময় তাদের মধ্যবর্তী দূরত্ব হবে কত বলো? 20 অ্যাংস্ট্রং। ক্লিয়ার? আর এই যে দেখো একটা পাত থেকে আরেকটা পাতের দূরত্ব, এটা এই এতটুকু হবে কত? 3.4 অ্যাংস্ট্রং। আর এই পুরাটা লাইনের দূরত্ব হবে 34 অ্যাংস্ট্রং। এই হইতেছে কাহিনী। আর এটাকে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও, তাহলে সেটা ন্যানোমিটার উত্তর আসবে। 10 দিয়ে ভাগ দিলে ন্যানোমিটার উত্তর আসবে। এটা এখন তোমার ব্যক্তিগত বিষয়, তুমি চাইলে ন্যানোমিটারে কনভার্ট করেও আসতে পারো। এখন এখানে আরেকটা জিনিস, যে এখানে এর সাথে যে টি এর বন্ধন, এটা দ্বিবন্ধন, এবং এটা কোন টাইপের বন্ধন? হাইড্রোজেন টাইপ অফ বন্ড, হাইড্রোজেন টাইপ অফ বন্ড। এবং এখানে হাইড্রোজেন বন্ধন থাকে ইন টোটাল 25টা। তাহলে যদি কখনো প্রশ্ন আসে, তাহলে একটা পূর্ণ প্যাচে হাইড্রোজেন বন্ধন থাকে কতটা? 25টা। বলো কতটা? 25টা। সি এর সাথে জি এর কয় বন্ধন? ত্রিবন্ধন। এটা কোন ধরনের?
এটা হচ্ছে মূলত হাইড্রোজেন টাইপের, এবং এখানেও ইন টোটাল বন্ধন কতটা হাইড্রোজেন? 25টা। নিউক্লিওটাইডের সংখ্যা কত জোড়া? 10 জোড়া। প্রত্যেক জোড়া মধ্যবর্তী কত অ্যাংস্ট্রং? 3.4 অ্যাংস্ট্রং। ইন টোটাল দৈর্ঘ্য পূর্ণ প্যাচের কত? 34 অ্যাংস্ট্রং। আর একটা প্যাচ থেকে আরেকটা প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত? প্যাচ, নিউক্লিওটাইড না, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রং। আই হোপ সো তোমাদের আর ভুল হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে বলো এখানকার উত্তর কত? 33-এর উত্তর হচ্ছে সি, 3.4 অ্যাংস্ট্রং। এটা ন্যানোমিটার করলে কি আসতো বলো? 10 দিয়ে ভাগ দিলে আসতো 0.34 ন্যানোমিটার। 0.34 ন্যানোমিটার আসতো। চলো, সাইটোপ্লাজম থেকে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করে কোন আরএনএ? সাইটোপ্লাজম থেকে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড মানে বহন করে কোন আরএনএ? এই আরএনএ নিয়ে তোমাদের তো অনেক কিছু পড়ানো রয়েছে রে বাবা। আরএনএ নিয়ে অনেক কিছু জানা রয়েছে আর কি এটাতে। এটা একটু মাথায় রাখতে হবে। নতুন বই অনুসারে মাথায় রাখবা। নতুন বই অনুসারে আরএনএ হচ্ছে 6 প্রকার। নতুন বই অনুসারে কয় প্রকার? আগে ছিল 5 প্রকার, মনে রাখবে এখন হচ্ছে 6 প্রকার। বলো নতুন বই অনুসারে কয় প্রকার? 6 প্রকার। ক্লিয়ার এতটুকু? এটা একটু মাথায় রাখতেই হবে, কিচ্ছু করার নাই আর কি এটাতে। ওকে, চলো আমি তোমাদের একটু আরএনএ নিয়ে একটু আমি তোমাদেরকে পড়াই দিই। আই হোপ সো জিনিসটা খুবই কাজে আসবে তোমাদের। চলো আরএনএ নিয়ে একটু দেখি তোমাদের। আরএনএ নিয়ে তোমাদের দরকার রয়েছে আর কি এটাতে। ক্রোমোজোম শেষ, আরএনএ তে চলে যাই আর কি আমরা। ডিএনএ গেছে, আমরা চলে আসবো হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে আর কি। ওকে, ডিএনএ কে বলা হচ্ছে মাস্টার মলিকুল, এটা একটা মনে রেখো। তাহলে বলো মাস্টার মলিকুল কোনটা? ডিএনএ। মাস্টার মলিকুল কোনটা বলো তো? ডিএনএ। ওকে, এখন এখানে খেয়াল করো আরএনএ। আরএনএ এর মধ্যে শতকরা 90% আরএনএ থাকে সাইটোপ্লাজমে, আর শতকরা 90% ডিএনএ থাকে নিউক্লিয়াসে। তাহলে শতকরা 90% আরএনএ থাকে কোথায় বলো তো? আরএনএ থাকে সাইটোপ্লাজমে, আর শতকরা 90% ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসে। চলো আরএনএ এর প্রকারভেদ এখানে বলেছে মূলত 5 প্রকার, বাট হবে মূলত এখন 6 প্রকার। ওকে, চলো দেখো কি বলছে। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। টিআরএনএ বা কোন আরএনএ? ট্রান্সফার আরএনএ। চলো টিআরএনএ নিয়ে একটু তোমাদের একটু কথা বলি। টিআরএনএ এর ক্ষেত্রে দেখো এদের বাহু রয়েছে কয়টা? বাহু রয়েছে 5টা বাহু। আর ফাঁস, ফাঁস মানে এফ, এফ ফর 4, এফ ফর 4। তাহলে দেখো বাহু, দেখো ফাঁস কোনটা? এটা একটা ফাঁস, 2টা ফাঁস, 3টা ফাঁস, 4টা ফাঁস। তাহলে বলো ফাঁস কয়টা? ফাঁস 4টা। বাহু কয়টা? 5টা। টিআরএনএ। এবং এই টিআরএনএ এর এখানে দেখো লেখা রয়েছে এসিসি, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে ধরে, মানে এই অংশটুকু অ্যামিনো অ্যাসিডকে ধরবে আর এই অংশটুকু অ্যামিনো অ্যাসিডকে ছেড়ে দিবে, মানে অ্যান্টিকোডন। তাহলে এটা হচ্ছে কোডন প্রান্ত আর এটা হচ্ছে অ্যান্টিকোডন প্রান্ত, মানে অ্যান্টিকোডন বাহু। একটা খেয়াল করো, অ্যান্টিকোডন হচ্ছে টিআরএনএ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহু বা ফাঁস। তাহলে যদি কখনো বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহু বা ফাঁস কোনটা? অ্যান্টিকোডন। এর ফাঁস কয়টা? এফ ফর ফাঁস, এফ ফর 4, ফাঁস হচ্ছে 4, বাহু হইতেছে কয়টা? 5টা। ওকে, বলো তো অ্যামিনো অ্যাসিড সংযুক্তিকরণ বাহুর কোডন কি? কোডন বলতে 3টা নিউক্লিওটাইড একসাথে থাকে কে বলা হয় কোডন। তাহলে কি হবে? এসিসি বা সিসিএ, তুমি যেটাই বলো এসিসি বা সিসিএ। ক্লিয়ার এতটুকু? এবং এইটা দেখতে একটা মডেলের মতো, যেটাকে বলা হয় ক্লোভার লিপ মডেল। তাহলে বলো টিআরএনএ দেখতে কোন মডেলের মতো? ক্লোভার, ক্লোভার লিপ মডেল, লিফ মডেল। তাহলে বলো টিআরএনএ দেখতে কোন মডেলের মতো? আমার সাথে বলো ক্লোভার লিপ মডেল। কোন মডেল? ক্লোভার লিপ মডেল। এই যে দেখো লেখা হচ্ছে ক্লোভার লিপ মডেল। এবং এইটার পরিমাণটা থাকে মাত্র 15 ভাগ কোষে। তাহলে টিআরএনএ কত ভাগ থাকে? 15 ভাগ থাকে। কত ভাগ থাকে? 15 ভাগ থাকে। টিআরএনএ এর কাজ কি? ট্রান্সফার করা। কি ট্রান্সফার করা? অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করা। কার কাছে? প্রোটিন তৈরি কারখানা রাইবোজোমের কাছে। তাহলে টিআরএনএ মানে ট্রান্সফার, মানে কুরিয়ারের কাজ করবে টিআরএনএ। ওকে, চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন। শেষ। এরপরের দিকে আমরা চলে আসবো দেখো বার্তাবাহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। ওকে, এই এমআরএনএ মধ্যে এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু আরএনএ মানে এক সূত্রক, এদের তো একটা প্রান্ত থাকবে 5 প্রান্ত আর 3 প্রান্ত। 5 যেহেতু বেশি এই জন্য 5 প্রান্তকে বলা হয় লিডার প্রান্ত আর 3 প্রান্তকে বলা হয় ট্রেইলার প্রান্ত। আর এদের মাঝখানে থাকে কোডিং অঞ্চল। কি থাকে? কোডিং অঞ্চল। আমরা সবাই জানি যে মেসেজ, একজনের মেসেজে তার একজন না দেখে, তাহলে মেসেজকে সব সময় হইতে হবে কি? সিকিউরড। এই জন্য মেসেজকে বেশিক্ষণ রাখা যাবে না, এই জন্য মেসেজকে সবচেয়ে কম পরিমাণে রাখতে হবে। এবং মেসেজ যেটা, এই মেসেজ মূলত কি তৈরির মেসেজ বলো?
প্রোটিন তৈরির মেসেজ। তাহলে প্রোটিন তৈরির সকল মেসেজ থাকে কোথায়? নিউক্লিয়াসে। আর প্রোটিন তৈরির মেসেজের যে কারখানা থাকে কোথায়? রাইবোজোম। আর রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে। তার মানে কি মেসেঞ্জার আরএনএ প্রোটিন তৈরির সংকেত নিয়ে আসে কই থেকে? নিউক্লিয়াস থেকে। কার কাছে নিয়ে আসে? রাইবোজোমে নিয়ে আসে, মানে সাইটোপ্লাজমের রাইবোজোমে। আর যেহেতু মেসেজ বেশিক্ষণ রাখা যায় না, এই জন্য এটা সবচেয়ে কম পরিমাণে থাকবে। সবচেয়ে কি পরিমাণে থাকবে? কম পরিমাণে থাকবে। এটা মাত্র 5 থেকে 10 ভাগ থাকবে। তাহলে দেখো টিআরএনএ কত? 15%। এমআরএনএ সবচেয়ে কম 5 থেকে 10%। ওকে, চলো এখানে পার্থক্য দেওয়া রয়েছে। এরপর দিকে চলে যায়, দেখো আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, যেটা পরিমাণ সবচেয়ে বেশি। এবং কোষের সমস্ত আরএনএ শতকরা 80 থেকে 90 ভাগই হইতেছে আরআরএনএ। মানে এটাই মূলত আরএনএর প্রধান জিনিস। আরএনএর প্রধান জিনিস এটা সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয়। তাহলে বলো তো সর্বাপেক্ষা অস্থায়ী কোনটা? অস্থায়ী মানে যেটা পরিমাণ সবচেয়ে কম, মেসেজকে বেশিক্ষণ রাখা যাবে না। তাহলে সর্বাপেক্ষা অস্থায়ী হইতেছে এইটা, মানে ক্ষণস্থায়ী। দেখো তাহলে সবচেয়ে ক্ষণস্থায়ী কোনটা? এমআরএনএ। মেসেজ রাখা যাবে না বেশিক্ষণ, পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে। আর সর্বাপেক্ষা স্থায়ী কোনটা? আরআরএনএ। চলে আসো, এরপরে দেখো লেখা রয়েছে জিন আরএনএ বা বংশগত আরএনএ। এটা টিএমবি ভাইরাসে থাকে। ওকে, চলে আসো, এরপরে দেখো মাইনর আরএনএ কাজ একটাই, এটা মূলত এনজাইমের কাঠামো বা এনজাইম হিসেবে কাজ করবে। এনজাইমের কাঠামো বা কি হিসেবে কাজ করবে বলো তো? এনজাইম হিসেবে মূলত কাজ করবে। এতটুকু একটু মাথায় রাখতে হবে আর কি। ওকে, আর বর্তমান আরেকটা রয়েছে, সেটা হচ্ছে মাইক্রো আরএনএ। কোন আরএনএ? মাইক্রো আরএনএ। লাস্ট আরএনএ হচ্ছে মাইক্রো আরএনএ। ক্লিয়ার? শেষ। তাহলে চলো আরএনএ এর কাজ কি বলো। আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। টিআরএনএ কি করে? ট্রান্সফার করে। কাকে ট্রান্সফার করে? অ্যামাইনো অ্যাসিডকে। অ্যামাইনো অ্যাসিডকে কোথায় নিয়ে আসে? রাইবোজোমের এমআরএনএতে। আর আরএনএ কি করে? রাইবোনিউক্লিয়োপ্রোটিন তৈরি করে। চলে আসো, এমআরএনএ কি করে? মেসেঞ্জার আরএনএ। মেসেজ নিয়ে আসবে কই থেকে? নিউক্লিয়াসের ডিএনএ থেকে। কি তৈরির মেসেজ? প্রোটিন তৈরির মেসেজ। কার কাছে? সাইটোপ্লাজমের রাইবোজোমের কাছে। ব্যাপারটা কি বোঝা গেছে? বুঝলে আর কোনো কিছু লাগবে না। চলো আমরা একটু তোমাদের এখানে দেখাই দিই আর কি। দেখো ব্যাপারটা কি, ধরে রাখো এটা একটা কোষ। ওকে, এখানে হচ্ছে তার নিউক্লিয়াসের ভেতরে সকল ধরনের ডিএনএ আরএনএ থাকে। এটা হচ্ছে তার রাইবোজোম। ওকে, এটা হচ্ছে তার রাইবোজোম। আর এই যে এগুলা হতেছে তার অ্যামিনো অ্যাসিডটা একটা বস্তু, অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিন তৈরি সংকেত নিউক্লিয়াস থেকে চলে আসে রাইবোজোমে, নিয়ে আসছে কে সংকেত? এমআরএনএ। তাহলে এমআরএনএ সংকেত নিয়ে চলে আসছে রাইবোজোমে প্রোটিন তৈরি সংকেত। তো এখন সংকেত অনুযায়ী কাঁচামাল কোনটা? সংকেত অনুযায়ী তো কাঁচামাল হইতেছে আমাদের কোনটা বলো তো? অ্যামিনো অ্যাসিড। এই যে অ্যামিনো অ্যাসিড গুলোকে ধরে ধরে দেখো এমআরএনএ বা রাইবোজোমের কাছে নিয়ে আসবে কে? নিয়ে আসতেছে টিআরএনএ। নিয়ে আসতেছে কে বলো তো? টিআরএনএ যে এই যে অ্যামিনো অ্যাসিড গুলোকে যে ধরতেছে ওই এসিসি বাহু দ্বারা, আর এখানে সে ছেড়ে দিচ্ছে কি? অ্যান্টিকোডন ফাঁস দ্বারা। এই হইতেছে মূলত তাদের প্রধান কাজ। ওকে, তাহলে বলো প্রোটিন তৈরি হইতেছে কোথায়? রাইবোজোমে। তার মানে কি প্রোটিন তৈরি হয় মূলত সাইটোপ্লাজমে। প্রোটিন তৈরি হয় মূলত কোথায়? সাইটোপ্লাজমে। আর ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে ডিএনএ তৈরি হয় কোথায়? ডিএনএ রেপ্লিকেশন মাথায় রাখতে হবে, মানে ডিএনএ তৈরি ডিএনএ রেপ্লিকেশন হয় তাহলে কোথায়? নিউক্লিয়াসে। তাহলে বলো ডিএনএ রেপ্লিকেশন হয় তাহলে কোথায়? নিউক্লিয়াসে। তাহলে বলো সাইটোপ্লাজম থেকে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করে। অ্যামিনো অ্যাসিড বহন করবে কে বলো? অবশ্যই টিআরএনএ। রাইট অ্যান্সার টিআরএনএ হবে এখানে। ওকে, তো রাইট অ্যান্সার কোনটা? টিআরএনএ। দেখি উত্তর কে দেয়। রাইট অ্যান্সার টিআরএনএ। এরপরে দিকে চলে যায়, কোন ধরনের আরএনএ এনজাইম হিসেবে কাজ করে? একটু আগে পড়াইছি, একটা আরএনএ এনজাইম হিসেবে কাজ করে, সেটা কোনটা বলো? মাইনর আরএনএ এনজাইম হিসেবে কাজ করে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমাদের 35-এর উত্তর হবে 3। 35-এর উত্তর কত? 3। চলো এরপরে দেখো টিআরএনএ তে ফাঁস এবং বাহু কত কমে? ফাঁস মানে 4, তাহলে এটা হবে ফাঁস হচ্ছে 4টা, বাহু হইতেছে 5টা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কোনটা? অ্যান্টিকোডন ফাঁস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিআরএনএ এর। তাহলে 4 আর 5, তাহলে রাইট অ্যান্সার হবে খ, 4টি ফাঁস 5টি বাহু। 4টি ফাঁস 5টি বাহু। 36-এর উত্তর হচ্ছে 2। 36-এর উত্তর হচ্ছে কত? 2। ওকে, 35-এর সি রাইট, 36-এর উত্তর 2। চলো 37-এ যাই। নিচের কোন অঙ্গাণুটি কোষে ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত? ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত। ট্রান্সলেশন মানেটা কি? আমরা একটা জিনিসের দিকে খেয়াল করি আর কি। দেখো সেটা হচ্ছে মাতৃ ডিএনএ, মানে আমি যদি বলি এমডিএনএ, মাদার ডিএনএ থেকে তৈরি হবে এসডিএনএ, মানে
সিস্টার ডিএনএ। সিস্টার ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএ, মানে মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ থেকে তৈরি হবে প্রোটিন। এমআরএনএ থেকে তৈরি হবে কি? PROTEIN, প্রোটিন তৈরি হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন বা অনুলিপন, রেপ্লিকেশন। ওকে, অপত্য ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, TRIPTION, ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন, TRANSLATION। এই ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়, যেটা আমাদের আলটিমেট গোল। আর আমরা জানি প্রোটিন তৈরির কারখানা কোনটা বলা হচ্ছে বলতো? রাইবোজোম, রাইবোজোম। আর রাইবোজোম থাকে কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে এখানে রাইট অ্যান্সারটা হবে কোথায় বলতো? এখানে রাইট অ্যান্সার হবে রাইবোজোম। কিন্তু এখানে আরো দুইটা প্রশ্ন আছে, রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন তাহলে কোথায় ঘটবে? ভাই, রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন ঘটবে, মনে রাখবা, নিউক্লিয়াসে। যদি কখনো প্রশ্ন আসে, আল্লাহ তাআলা যাতে তোমাদেরকে পারাই, কোথায় ঘটতে পারে? নিউক্লিয়াসে। তাহলে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন কোথায় ঘটবে? নিউক্লিয়াসে। এতটুকু একটু মাথা যেন রাখো আর কি। আর ট্রান্সলেশন ঘটবে রাইবোজোমে, মানে সাইটোপ্লাজমে। রাইবোজোমে মানে কোথায়? সাইটোপ্লাজমে। চলো 38 নম্বরের দিকে চলে যাই। ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনে ভেঙে দেয় কোন এনজাইম? এখানে অনেকগুলো এনজাইম থাকে, মানে ডিএনএ রেপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম পালন করে হেলিক্স। দেখো, এই যে ডিএনএ এর ডাবল হেলিক্স থাকে, তাই না? এই যে ডিএনএ ডাবল হেলিক্স এখানে ভেঙে দেয়। এই যে এখানে যে এই দিক থেকে এটা আসবে, এই দিক থেকে আসবে। তাহলে দেখো এখানে যে একটা এনজাইম থাকবে যেটা ভেঙে দিবে, এই যে এর সাথে টি এর যে বন্ধন বা সি এর সাথে জি এর যে বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলোকে হেলিক্সকে ভেঙে দিবে হেলিকেজ এনজাইম। কোন এনজাইম বলো তো? হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম। মাথায় থাকবে? তাহলে বন্ধনে ভেঙে দেয় হেলিকেজ এনজাইম। ক্লিয়ার? আচ্ছা দেখো, এই দুইটা যে সূত্রক তৈরি হইলো, এটা ধরে রাখো 3 প্রাইম, এটা 5 প্রাইম, আর এখানে দিলাম 5 প্রাইম, এখানে দিলাম 3 প্রাইম, মানে প্রান্ত থাকে। এটা তো ধরে রাখো কি, এটা হচ্ছে মাতৃ স্ট্যান্ড বা আগে থেকেই ছিল। এটা থেকে নতুন অপত্য স্ট্যান্ড তৈরি হবে। এই যে নতুন অপত্য স্ট্যান্ড যে তৈরি হইলো, এই তৈরি হতে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। মানে দেখো যে পলিমারেজ এনজাইম। কেন? কারণ দেখো আমরা কি জানি বলতো, এই দিকে তো সংকেত থাকবে না, এ টি সি জি ইত্যাদি থাকবে। তাহলে বলতো এর বদলে নতুন স্ট্যান্ডে কি আসবে? টি। টি এর বদলে কি আসবে? এ। সি এর বদলে কি আসবে? জি। জি এর বদলে কি আসবে? সি। তাহলে দেখো যেটা আগে মাতৃ স্ট্যান্ড ছিল সাদাটা, ধরে রাখো এখানেও যদি সি টি এ সি থাকে, তাহলে সি এর বদলে কি আসবে? জি। টি এর বদলে কি আসবে? এ। এর বদলে কি আসবে? টি। আর সি এর বদলে আবার কি আসবে বলো? জি। এবং এখানে তার চেঞ্জ হবে, যেহেতু 5 আছে তাহলে এখানে হবে 3 প্রাইম, আর এখানে হবে 5 প্রাইম। এখানে যেহেতু 3 আছে তাহলে এখানে হবে 5 প্রাইম, এখানে হবে 3 প্রাইম। তাহলে এই যে দেখো, যেটা অপত্য স্ট্যান্ড, এই যে হলুদটা অপত্য স্ট্যান্ড মানে সিস্টার স্ট্যান্ড, STRAND, এই যে অপত্য স্ট্যান্ড এমনি এমনি আসবে না? এমনি এমনি আসবে না। আবার মাতৃ স্ট্যান্ডে যে এর বদলে যে টি আসলো, এটাও তো এমনি এমনি আসবে না। এটাকে কাউকে একজন নিয়ে আসতে হবে। সে নিয়ে আসার কাজটা যে এনজাইমটা করবে, ধরো এই যে এনজাইম, এই এনজাইমটাই করবে মূলত ডিএনএ পলিমারেজ। পলি মানে অনেকগুলো। তাহলে রেপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে কোন এনজাইম? ডিএনএ পলিমারেজ। আগে ভেঙে দিল হেলিক্সকে ভেঙে দিল হেলিকেজ। অপত্য স্ট্যান্ড এবং মাতৃ স্ট্যান্ডের সংকেত অনুযায়ী অপত্য স্ট্যান্ডের সংকেত নিয়ে আসলো ডিএনএ পলিমারেজ। এখন করতে করতে একটা জায়গায় কি হয় জানো? একটা জায়গায় একটা ফাঁকা স্থান হয়ে যায় আর কি, একটা জায়গায় একটা গ্যাপ পড়ে যায়। যে দেখো এখানে একটা গ্যাপ পড়ে গেছে। এই যে একটা যে গ্যাপ পড়ে গেল, কোনো কারণে এখানে সংকেত আসে নাই, এই গ্যাপটার নামটাই হইতেছে সে বিখ্যাত ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ড। আর বলতো যেইখানে ফাঁকা স্থান, যেইখানে গ্যাপ, সেইখানেই লাইগেজ লাগিয়ে দিবে। মানে ঘটকের কাজ করবে কে? ঘটকের কাজ করবে লাইগেজ। ঘটকের কাজ করবে কে? লাইগেজ। ওইখানেই আমাদের লাইগেজ দাদু চলে আসবে। এই যে এরকম করে লাইগেজ দাদু এখানে চলে আসবে। এই লাইগেজ দাদু এসে আমাদের ওই ওকাজাকি খণ্ডকে যুক্ত করে দেবে। বলো, লাইগেজ দাদু এসে ওকাজাকি খণ্ডকে কি করে দেবে? যুক্ত করে দেবে। তাহলে বলো তো এই যে অপত্য স্ট্যান্ড তো দুইটা হলো, তাই না? হলুদ, এটা একটা, এটা একটা। তাহলে দেখো একটাতে ফাঁকা স্থান মানে গ্যাপ রয়েছে, আর একটাতে গ্যাপ নাই। যেটাতে গ্যাপ নাই সেটা বস। এই জন্য অপত্য স্ট্যান্ড দুই ধরনের, একটাকে বলা হচ্ছে লিডিং, একটাকে বলা হচ্ছে কি বলতো? লিডিং।
এবং আরেকটাকে বলা হচ্ছে ল্যাগিং, আরেকটাকে বলা হচ্ছে কি ল্যাগিং। তোমরা সবাই জানো ল্যাগ মানে কি, থেমে যাওয়া, গ্যাপ থাকা। আর ল্যাগিং নাম কেন হয়েছে, কারণ ওর ওইখানে একটা ফাঁকা স্থান রয়েছে, ওই ফাঁকা স্থানের নাম কি, ওকাজাকি খণ্ড। আর ওকাজাকি খণ্ডকে যুক্ত করলো কোন এনজাইম, লাইগেজ এনজাইম। শেষ, ডান। তাহলে হাইড্রোজেন বন্ধন ভেঙে দিল হেলিকেজ, ক্লিয়ার, ক্লিয়ার এটাতে। এরপরে নতুন স্ট্যান্ড নিয়ে আসলো, সংকেত নিয়ে আসলো পলিমারেজ। অপতিষ্ঠান দুইটা, লিডিং আর ল্যাগিং। ল্যাগিং অপতিষ্ঠানে ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা নাম ওকাজাকি খণ্ড, যেখানে ফাঁকা জায়গা সেখানে লাগিয়ে দিবে, জোড়া লাগানোর কাজ করবে ঘটক, সেটা হচ্ছে কে, লাইগেজ। রেপ্লিকেশন কমপ্লিট, রেপ্লিকেশন কমপ্লিট তোমাদের, আল্লাহর হস্তে রেপ্লিকেশন কমপ্লিট। ওকে, হেলিকেজ হবে, রাইট অ্যান্সার হবে হেলিকেজ। চলো কি বলছে, ডিএনএ অণুর রেপ্লিকেশন ল্যাগিং সূত্রের খণ্ডের অংশকে কি বলা হয়? এই যে ল্যাগিং, ল্যাগ মানে তো থেমে যাওয়া, বলো কি বলা হয়? ওকাজাকি খণ্ড, রেপ্লিকেশন বাবল, ওরি নাকি রেপ্লিকেশন আই? হ্যাঁ, রাইট আনসার তো একটাই, ওকাজাকি খণ্ড। কোন খণ্ড? ওকাজাকি খণ্ড। 40। চলো ভাই 40 দিকে যাই। ট্রান্সক্রিপশনের জন্য কোনটি সত্য? আমরা একটু আগে আমরা পড়ছি না যে অপত্য ডিএনএ থেকে মূলত এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের জন্য সত্য তাহলে কোনটা? ট্রান্সক্রিপশনের জন্য প্রাইমার অপরিহার্য। এই প্রক্রিয়ার প্রস্তুতকৃত এমআরএনএ কতমুখী হয়? 5 থেকে 3 মুখী। মনে রাখবা এই অধ্যায়ে যা কিছু দেওয়া আছে সবই হচ্ছে 53, সবই কত? 53, মানে 5 থেকে 3 মুখী, 5 থেকে 3 মুখী, 5 থেকে 3 মুখী, মানে এটা অবশ্যই কোনটি সত্য। আচ্ছা, তারপরে দেখো প্রোমোটারের ডিএনএ পলিমারে সংযুক্ত থাকে। আচ্ছা খেয়াল করো, যেহেতু আমরা পড়তেছি ট্রান্সক্রিপশনে মূলত তৈরি হয় কোনটা ভাই বলো তো? ট্রান্সক্রিপশনে তৈরি হয় এমআরএনএ না, এমআরএনএ। তো এমআরএনএ তে তো আমার ডিএনএ পলিমারেজ লাগবে না, লাগবে আরএনএ পলিমারেজ, তার মানে এটা সত্য নয়। ওকে, এরপরে দেখো ট্রান্সক্রিপশনের জন্য প্রাইমার অপরিহার্য না, ট্রান্সক্রিপশনের জন্য প্রাইমার লাগে না, ট্রান্সক্রিপশনের জন্য লাগে প্রোমোটার। মনে রাখো ট্রান্সক্রিপশনের জন্য কি লাগে? প্রোমোটার। তাহলে প্রাইমার কার জন্য লাগে? প্রাইমার লাগে রেপ্লিকেশনের জন্য, রেপ্লিকেশন। তাহলে বলো প্রাইমার লাগে কার জন্য? রেপ্লিকেশন। আগের আগের ইয়েটাতে দেখো, আগের এমসিকিউটাতে দেখো, দেখাচ্ছি আর কি। দেখো এই যে দেখো লেখা হচ্ছে প্রাইমেজ, ওই প্রাইমেজ মানে প্রাইমার এনজাইম, ধরে রাখো প্রাইমেজ তো একটা এনজাইম। তাহলে প্রাইমেজ বা প্রাইমার লাগে রেপ্লিকেশনে। আর প্রোমোটার, প্রোমোটার টি রয়েছে, টি মানে ট্রান্সক্রিপশন, মনে রাখবা প্রোমোটার, পি আর ও, প্রোমোটার। ওকে, আর একটা হচ্ছে পি আর আই এম ই আর, প্রাইমার লাগবে রেপ্লিকেশনে, রেপ্লিকেশন। ওকে, আর প্রোমোটার টি, টি ফর ট্রান্সক্রিপশন, টি ফর কি মনে রাখবো? ট্রান্স, সি আর আই পি টি আই ও এন, ট্রান্সক্রিপশনে থাকবে। ক্লিয়ার? তাহলে চলো কোথায় গেলাম আর কি এটাতে। তাহলে প্রাইমার অপরিহার্য না, প্রোমোটার অপরিহার্য আরএনএর জন্য, মানে ট্রান্সক্রিপশনের জন্য। 3 প্রান্তে ক্যাপিং আর 5 প্রান্তে টেইলিং বলে না, এটাও না। তাহলে আমরা জানি সব সময় এরা 5 থেকে 3 মুখীতে যায়, যেহেতু এমআরএনএ মানে এক সূত্রক, মানে এটা 5 এটা 3। তাহলে এদের হেডিং হবে কোন দিকে? এই দিকে। তাহলে বলো তো যার মান বেশি, মান বেশি মানে কি? সেটা মাথা না, মাথায় আমরা কি পড়ি বলো তো? টেইল পড়ি না ক্যাপ পড়ি? তাহলে 5 প্রান্তেই হবে ক্যাপিং, 5 প্রান্তে হবে কি? ক্যাপিং। আর 3 প্রান্তে তাহলে কি হবে বলতো? লেস, মানে টেইলিং। 3 প্রান্তে কি হবে বলতো? টেইলিং। কি হবে রে ভাই? টেইলিং, মাথায় রাখতে হবে। তাহলে এটাও ভুল। তাহলে রাইট অ্যান্সার হবে কি? এই প্রক্রিয়ার প্রস্তুতকৃত এমআরএনএ সবসময় 53 অভিমুখী। এই অধ্যায়ে যাই দিবা সবকিছু 53, মাথায় রাখতে হবে এটাতে। ওকে, 40-এর উত্তর তাহলে উত্তর হবে কোনটা? খ। হইছে? ওকে, অনেকক্ষণ ধরে ক্লাস করলো আর কি, আর একটা ব্রেক নিলাম আর কি। ওকে, আর বেশিক্ষণ নাই, আর মাত্র 10টা এমসিকিউ সলভ করাবো তোমাদের, আর মাত্র 10টা এমসিকিউ সলভ করাবো। একটু আমাকে বলো কি অবস্থা, আপডেট কি? আর মাত্র 10টা করাবো আর কি তোমাদের এমসিকিউ সলভ। এখন অনেক 12:30 বেজে গেছে আর কি। 40-এর উত্তর বি দিচ্ছ, ভেরি গুড। ভেরি গুড, 40-এর উত্তর বি দিচ্ছ। আর 10টা এমসিকিউ, মাত্র 10টা এমসিকিউ আছে, আর বাকিগুলো সহজ, ইনশাল্লাহ পারবা, ভয় নাই।
বলো একটু উত্তর দাও। সবাই একটু জানাও দেখি। 12:30 বেজে গেছে। 10টার জন্য তোমাদের আর কত মিনিট লাগবে? ধরে রাখো 10টার জন্য 15 মিনিট বরাদ্দ রাখো আর কি, কি আর করবা, কিছু করার নাই আর কি। 10টা এমসিকিউর জন্য তো 15-20 মিনিট লাগবে আর কি। কারণ আমরা তো শুধু এমসিকিউ করতেছি না, আমরা বই সহ পড়তেছি আর কি এটাতে। ওকে, সবাই মোটামুটি আনসার দিচ্ছ আর কি। আচ্ছা ভাইয়া, আছি, প্রবলেম নাই, না বেশি আর কষ্ট দেবো না আর কি তোমাদেরকে, বাট আমরা যেটাই করি না কেন সেটা যাতে ভালোভাবে করি আর কি, এটা হচ্ছে কথা। যেটাই করি না কেন তোমাদের সাথে আওফাও কোনো কথাও বলার সুযোগ হচ্ছে না, চাচ্ছিও না সেটা। হয়তো বা একটু রেস্ট করার সময় 2-1 মিনিট একটু কথা বলতে হচ্ছে এই আর কি। চলো আবার শুরু করি দ্য লাস্ট 10 এমসিকিউ, দেখা যাক কি হয় আর কি এটাতে। ওকে, দেখি কি, দেখা যাক। ওকে, আপনি ভালোভাবে শেষ করেন। হ্যাঁ, ভালোভাবে শেষ করতে হবে তো, যা করবো ভালোভাবে করবো আর কি। যাই শুরু করি আর কি, আবার একটা দ্য দ্য লাস্ট 10। শুধু কাউন্ট ডাউন করো যে এই তো শেষ হলো বুঝি, এই তো শেষ হলো বুঝি আর কি এটাতে। চলো যাই। ট্রান্সলেশন প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? উই নো দ্যাট ট্রান্সলেশন প্রক্রিয়া আমরা সবাই জানি, রাইবোজোম। এখন রাইবোজোম কোথায় থাকে বলো? রাইবোজোমের ক্ষেত্রে মাস্ট বি একটা কথা, সেটা হবে সাইটোপ্লাজমে। এটা রাইট অ্যান্সার, তোমরা সবাই জানো। কোথায় মানে কোথায় হবে এটা? সাইটোপ্লাজমে হবে আর কি। ট্রান্সলেশন হবে সাইটোপ্লাজমে। চলো এরপরের দিকে আমরা একটু যাই আর কি, দেখি। ট্রান্সলেশন নিয়ে আর তেমন কোনো কিছু আমার বলতেছি না এই জায়গাটাতে। চলো, কোন প্রক্রিয়ায় আরএনএ হতে ডিএনএ তৈরি হয়? মানে উল্টা। আমরা কি জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে, আর এখানে তৈরি হয়েছে কি আরএনএ থেকে ডিএনএ, মানে উল্টা। উল্টা মানে কি? রিভার্স। উল্টা মানে কি বলতো? রিভার্স। তাহলে রিভার্স মানেটা কি বলতো? রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স মানে কি? রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন হয় কার? একটা জিনিসের হয়, এইচআইভি এর। মাথায় রাখো। বলো রিভার্স ট্রান্সক্রিপশন কার ঘটে বলো তো? রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে এইচআইভি এর। রিভার্স ট্রান্সক্রিপশন কার ঘটে? এইচআইভি এর ঘটে রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, চলো এরপরে দেখি 43 নাম্বার। নিচের কোনটিকে সর্ববৃহৎ কর্মী কামলা অণু বলা হয়? কামলা অণু একটাই, সেটা হচ্ছে কোনটা বলো? সেটা হচ্ছে আমি। কামলা অণু হইতেছে আমি আর কি। ওকে, সবচেয়ে বৃহত্তম কামলা অণু বলা হয় কাকে? এখন কামলা অণুর উত্তর একটাই, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন হইতেছে এই যে আমি। তোমাদের ভাইয়া হইতেছে সবচেয়ে কামলা অণু আর কি। কাজ করে যাইতেছি, করেই যাইতেছি। আর মাস্টার মলিকিউল যদি কখনো আসে, মাস্টার মলিকিউল কোনটা? মাস্টার মলিকিউল দিবা সেটা হইতেছে ডিএনএ। মাস্টার মলিকিউল দিবা ডিএনএ। মাস্টার মলিকিউল দিবা কোনটা? ডিএনএ। ওকে, আচ্ছা চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই। দেখো মিউটন কি? এখানে হচ্ছে একক থাকে, অনেকগুলো একক থাকে। ওকে, মিউটন, রেপ্লিকন, তারপরে আর কি যেন আছে বলে যাচ্ছে যে এটাতে রেকন ইত্যাদি একক থাকে আর কি। তাহলে মিউটন একক হইতেছে মিউটেশনের। মিউটন একক কি? তাহলে রাইট অ্যান্সার হবে মিউটেশনের একক হইতেছে মিউটন। ওকে, রেকন থাকে একটা জিনের একক, রেকন। রেকন একটা থাকে, রেপ্লিকন একটা থাকে, কি? রেপ্লিকন একটা থাকে, মিউটন। নিউটন না কিন্তু, মিউটন। এবং আরেকটা কি থাকে বলতো? আরেকটা থাকে সিস্টন। আরেকটা কি থাকে? সিস্টন। বাচ্চারা, রেকন 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 মানে রিকম্বিনেশন। রিকম্বিনেশনের একক রেকন। রেপ্লিকন বলেই দিয়েছে, রেপ্লিকেশনের একক, রেপ্লিকেশনের একক। একসাথে বলো, মিউটন মিউটেশনের একক, মিউটেশনের
একক। আর সিস্ট্রন এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে জিনের একক। তাহলে বলো জিনের একক কাকে বলা হচ্ছে? সিস্ট্রন। তাহলে যাহা জিন তাহাই সিস্ট্রন। একসাথে বলো তো, যাহা জিন তাহাই কি? সিস্ট্রন। যাহা জিন তাহাই কি? সিস্ট্রন। তাহলে মিউটন কিসের একক? জিন মিউটেশনের একক। মিউটন কিসের একক? জিন মিউটেশনের একক। ওকে ওকে, চলো 45 নম্বরে যাই। এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমের 3টি বেসকে কি বলে? এমআরএনএ অণু, ধরে রাখো এটা একটা এমআরএনএ অণু, এটা হচ্ছে 53, 5 থেকে 3 প্রাইম এদিকে যাবে ওরা। ধরো এখানে এ দিলাম, ইউ দিলাম, আচ্ছা সরি, এমআরএনএ আরএনএ তে তো আর ইয়ে তো থাকবে না, কি থামিন থাকবে না। তাহলে এ দিলাম, ইউ দিলাম, জি দিলাম, সি দিলাম, ইউ, এ, সি, এর মধ্যে 3টা ক্ষারক এ ইউ জি বা সি ইউ এ, এই 3টা ক্ষারক মিলে, 3টি ক্ষারক মিলে যেটা তৈরি হবে তার নামই হতেছে কোডন। তার নামে কি? কোডন। ওকে, একটু মনে রাখতে হবে তার নামে কি বলতো। 3টি বেসকে একত্রে কি বলা হচ্ছে? এমআরএনএ অণুর ধারক, মানে একসাথে, এটাকে বলা হচ্ছে কোডন। রাইট অ্যান্সার কোডন। এখানে আবার ট্রিপলেট দিও না আর কি। আচ্ছা, রাইট অ্যান্সার কোনটা? কোডন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা চলো, ওয়াই ক্রোমোজোমের জিন দ্বারা বৈশিষ্ট্য কোনটা? ওয়াই ক্রোমোজোম, আমাদের বইয়ে যত ধরনের ক্রোমোজোম রয়েছে বেশিরভাগেরই এক্স ক্রোমোজোমের ডিসএবিলিটি দেওয়া রয়েছে, বাট ওয়াই ক্রোমোজোমের একটা মাত্র রোগ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কানের লম। সেটা হচ্ছে কি বলতো? কানের লম। অ্যালবানিজম, বল্ডনেস মানে মাথা টাকলা হয়ে যাওয়া, এরপরে দেখো হিমোফিলিয়া, সবগুলো হচ্ছে এক্স জিনের রোগ। শুধু একটাই ওয়াই জিনের রোগ, সেটা হচ্ছে কি? মানুষের কানের লম। এটা হচ্ছে ওয়াই জিনের। ওকে আচ্ছা, চলে আসো শিম্পাঞ্জি এবং গরিলা। শিম্পাঞ্জি এবং গরিলা, শিম্পাঞ্জি আর গরিলা। আচ্ছা, শিম্পাঞ্জির সাথে আমাদের মিল 98% জিনের, আর গরিলার সাথে 97%। একটু ভালো করে মনে রাখবা। কেমনে মনে রাখবে একটু বলে দিই। দেখো, গরিলা আর শিম্পাঞ্জি আকারে উচ্চারণ করতে কোনটা বেশি বড় লাগতেছে? শিম্পাঞ্জি উচ্চারণ করতে একটু বড় বড় লাগতেছে না? তাহলে শিম্পাঞ্জি হবে বেশি বড়, মানে 98%, আর গরিলা হবে কত পার্সেন্ট? 97%। আমাদের জিনের সাথে মিল থাকে। আর যে জিনটা কাজই করে না, যে জিন কাজই করে না, তাকে বলা হচ্ছে জাঙ্ক ডিএনএ বা জাঙ্ক জিন, JUNK, জাঙ্ক ডিএনএ বা জাঙ্ক জিন, জাঙ্ক জিন। এবং জাঙ্ক জিনের পরিমাণ হইতেছে 98 ভাগ। আবারও বলো, জাঙ্ক জিনের পরিমাণ কত? 98 ভাগ। তাহলে যে ডিএনএ বা জিন কাজই করে না তাদেরকে বলা হচ্ছে জাঙ্ক জিন বা জাঙ্ক ডিএনএ। একটু মাথায় রাখতে হবে এটাতে। চলো এরপরে দেখো, আমাদের লেখা রয়েছে 47 নম্বরে যায়, নিচের কোনটি ননসেন্স কোডন? আচ্ছা, আমাদের কোডনের ক্ষেত্রে 2টা ভাগ রয়েছে। একটাকে বলা হয় স্টার্ট কোডন। কিন কোডন? স্টার্ট কোডন। আর আরেকটা থাকে স্টপ কোডন। ওকে, স্টপ কোডন। খেয়াল করে দেখো, স্টার্ট কোডন হচ্ছে AUG, যেটাকে ভালোবেসে আমরা নাম দিয়েছি মেথিওনিন। যেটার নাম কি দিয়েছি আমরা বলতো? মেথিওনিন। ওকে, আর স্টপ কোডন থাকে মূলত 3টা। স্টপ কোডন কয়টা বলতো? 3টার মধ্যে একটা হচ্ছে UAA, তারপরে UAG, এবং আর একটা হচ্ছে UGA। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ননসেন্স কোডন কোনটা? যারা মূলত কাজ করতেছেন, স্টপ কোডন কোনটা? তাহলে দেখি তো কোনটা আসতেছে আর কি। 2 নাম্বার আসতেছে UGA, হ্যাঁ এটা আসতেছে একমাত্র। তাহলে স্টপ কোডন এইটাই হতেছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, যদি কখনো বলা হয় টোটাল কোডন কতটা? টোটাল কোডন হতেছে 64টা। এর মধ্যে স্টপ কোডন কতটা? 3টা। তাহলে বলো তো কার্যকারী কোডন কতটা? কার্যকরী কোডন হচ্ছে তাহলে কতটা? 61টা। আর 61টার মধ্যে যার রোল নাম্বার 1 নাম্বার, তার কোডন রূপ হইতেছে AUG, যাকে আমরা ভালোবেসে নাম দিয়েছি মেথিওনিন। যাকে আমরা ভালোবেসে নাম কি দিয়েছি? মেথিওনিন। এটা হচ্ছে আমাদের কথা। তাহলে বলো 47-এর উত্তর কোনটা? 47-এর উত্তর হচ্ছে বি বা খ। চলো আসে 48 নাম্বারে আর কি এটাতে। হ্যাঁ, 47-এর বি উত্তর দিচ্ছ তোমরা। চলো 48, পলিপেপটাইড চেইন শুরু হয় কোন অ্যামিনো অ্যাসিড দ্বারা? এই যে শুরু মানে স্টার্ট, শুরু মানে কি? START, স্টার্ট। তাহলে বলো স্টার্ট কোডন কোনটা ভাই? স্টার্ট কোডন হইতেছে AUG। আরে ভাই AUG মানেই কি? চোখ বন্ধ করে আমরা জানি মেথিওনিন, কোনো কথা হবে না, এটা নিয়ে আর কোনো কথাই নাই, AUG। চলে যায় এরপরে
49 নাম্বার, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 9 কোনটা? দারুণ একটা কথা। ইন টোটাল টোটাল আমি যদি বলি উদ্ভিদ এবং প্রাণী কোষ মিলে টোটাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 28 প্রকার বা 28টি। ওকে, আমাদের জন্য প্রাণীদের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা। ওকে, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হইতেছে 8টি, মানে যারা বড়দের তাদের জন্য। আর অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 10টি, যারা ছোট বাচ্চাদের জন্য, মানে ছোট বাচ্চাদের জন্য 2টা বেশি লাগে। এখন যে 2টা বেশি লাগে সেই 2টা কি কি একটু লিখে দিই। একটা নাম হচ্ছে আর্জিনিন, আর্জিনিন মানে যেটা ভাতে বা চালে পাওয়া যায়, আর্জিনিন। আর একটা নাম হচ্ছে হিস্টিডিন, আর একটা নাম কি বলো? হিস্টিডিন। তাহলে এই যে অত্যাবশ্যকীয় 8টা, এই 8টা কি কি, এই 8টা আমাদের একটু মনে রাখতে হবে। চলো, এই 8টার জন্য আমরা একটা নেমোনিক লিখে রাখছি আর কি, বুঝছো এখানে? সেটা হচ্ছে MTV পিল, এটা আমরা সবাই জানি, বাট তারপরে লিখে দিলাম 8টা অত্যাবশ্যকীয়। এম মানে কি? এম মানে মেথিওনিন, এম মানে হচ্ছে মেথিওনিন। ওকে, টি মানে 2টা, একটা হচ্ছে ট্রিপ্টোফেন, টি মানে 2টা, একটা হচ্ছে ট্রিপ্টোফেন এবং আর একটা হচ্ছে থ্রিওনিন। ওকে, ভি মানে কিন্তু ভিলেন না, ভ্যালিন। ভি মানে হইতেছে ভ্যালিন। ওকে, এরপরে দেখে চলে আসি। দেখো লেখা হচ্ছে পি, পি দ্বারা হচ্ছে ফিনাইন অ্যালালিন, ফিনাইল লিখলেই হবে, আর দরকার নাই। তারপরে আই দ্বারা হইতেছে আইসোলিউসিন, আইসোলিউসিন। ওকে, আচ্ছা, এল দ্বারা হইতেছে লিখবা লিউসিন, আর সবার শেষে এল দ্বারা লিখবো হইতেছে লাইসিন, সবার শেষে এল দ্বারা কি লিখবো? লাইসিন। তাহলে এই যে এটাই হইতেছে বড়দের জন্য অত্যাবশ্যকীয় 8টি অ্যামাইনো অ্যাসিড। এম দ্বারা মেথিওনিন, টি দ্বারা 2টা ট্রিপ্টোফেন এবং থ্রিওনিন, ভি মানে কি আমার সাথে বলো? ভ্যালিন, পি মানে ফিনাইল, আই দ্বারা আইসোলিউসিন, এল দ্বারা লিউসিন এবং এল দ্বারা লাইসিন সবার শেষে। তাহলে চলো প্রশ্নের দিকে একটু আমরা ফেরত যাই। প্রশ্নের দিকে ফেরত গেলে আমরা কি পাচ্ছি আর কি, প্রশ্নের দিকে ফেরত গেলে আমরা পাচ্ছি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 9 কোনটা? 9 কোনটা? ভ্যালিন তো অত্যাবশ্যকীয়, লিউসিন অত্যাবশ্যকীয়, আইসোলিউসিন অত্যাবশ্যকীয়, তাহলে অ্যালালিন। ওকে, অ্যালালিন অত্যাবশ্যকীয় 9। তাহলে রাইট অ্যান্সার হবে হইতেছে ঘ। রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার কোনটা বলো তো? অ্যালালিন মানে ঘ। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে যাই, কি দেখি। এই উত্তর কি আইসে বাবারে? 49 উত্তর হইতেছে অ্যালালিন। আচ্ছা, এখানে যদি বলা হয় ফিনাইল অ্যালালিন, ভ্যালিন হবে, লিউসিন হবে, আইসোলিউসিন হবে। এখানে অ্যালালিন দেওয়াটা উত্তরটা মনে হয় এখানে এমসিকে একটু ভুল করা হয়েছে। যদি এখানে একসাথে হইতো ফিনাইল অ্যালালিন, তো ফিনাইল অ্যালালিন তো অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। এই প্রশ্নটার মধ্যে একটু ঝামেলা আছে, বুঝছো? যদি উত্তর করতে হয় তাহলে অ্যালালিনই দিও, বাট আমার কাছে মনে হয় প্রশ্নটার মধ্যে একটা ভুল আছে। এটা যেহেতু বোর্ড প্রশ্ন একটা তুলে দেয়, প্রশ্নটার মধ্যে ভুল আছে, কারণ ফিনাইল অ্যালালিন এটাও একটা অত্যাবশ্যক অ্যাসিড। অর্থাৎ প্রশ্নটা অন্য কিছু একটা দেওয়া উচিত ছিল আর কি। ধরে রাখো যে সিরিন বা সিস্টিন ইত্যাদি দিলে এটা ভালো হইতো আর কি। বাট যেহেতু মানে অ্যালালিন যতটুকু যাই, রাইট অ্যান্সার অ্যালালিনই হবে, আদারওয়াইজ আর কিছু হবে না। চলো, জীবনের ভাষা বলা হয় কোনটিকে? জীবনের ভাষা কাকে বলা হয় বলো? নিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোম না? ক্রোমোজোম না, জীবনের ভাষা বলা হইতেছে একটাই কথা, প্রোটিনকে। জীবনের ভাষা কারে বলা হয়? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। 50-এর উত্তর প্রোটিন। 50-এর উত্তর কি বলো? প্রোটিন। তাহলে জীবনের ভাষা কোনটা? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে বলা হচ্ছে কিসের ভাষা? জীবনের ভাষা। ভাইয়ারা তাহলে বলো, প্রোটিনকে কি বলা হয়? জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে। ওকে, এবং এটার মাধ্যমে আমাদের আজকের সেই ক্লাসের লাস্ট উক্তি, সেই বৃক্ষের মতো হও যখন লোকে তাকে পাথর ছুড়ে দেয়, সে তার বিনিময়ে দেয় সুস্বাদু ফল। ইমাম হাসান আল বান্না রাদিয়াল্লাহু তাআলা। তো আমরা কষ্ট সহ্য করি,
একটা দিন এই কষ্টের ফলটা তো মিষ্টি হবে। চুপচাপ একটু সহ্য করে যাই, আর তো কয়েকটা দিন না। আজকে যে কষ্ট করে ক্লাসটা করলা, আমি চেষ্টা করেছি তোমাদের বই এবং এমসিকিউ সবকিছু মিলিয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকে সেটা তোমাদেরকে ডেলিভারি দেওয়ার, কারণ সময় তো আমাদের হাতে কম, এর মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেটা দেওয়ার। হয়তো আমার এই ক্লাসটা করলে এবং বইটা যদি পড়ার সুযোগ থাকে তোমরা কইরো, ইনশাল্লাহ তোমাদের সকল পরীক্ষা ভালো হবে। অ্যান্ড আজকের ক্লাসের রিভিউটা কেমন হলো আমাকে একটু জানিও। তোমরা যারা ক্লাস করছো লাস্ট পর্যন্ত